আজ আমার চাকরির ইন্টারভিউ আছে, তাই সকালে রেডি হয়ে রওনা দিলাম স্কয়ার কোম্পানির উদ্দেশ্যে। ইন্টারভিউর জন্য অনেকক্ষণ বসে থাকলাম। তারপর ইন্টারভিউ নিল, আরো কিছু কাজ করলো। চাকরি কিন্তু বেশি ভালো না, আবার খুব একটা খারাপও না। ইন্টারভিউ তো ভালোই হলো। কিছুক্ষণ পর রেজাল্ট দিবে। ড্রাইভার নিবে মোট 5 জন। একজন নিবে অফিসের সিইও এর জন্য, বাকি 4 জন নিবে যারা স্কয়ার কোম্পানির ওষুধ নিয়ে কাজ করে তাদের জন্য। ডিউটি হলো সকালে নামিয়ে দিয়ে যাওয়া, দুপুরে বাসায় নিয়ে যাওয়া, আবার লাঞ্চের দিকে দিয়ে যাওয়া এবং অফিস শেষে নিয়ে আসা, আর ম্যাডাম কোথাও ঘুরতে গেলে নিয়ে যাওয়া। বাকি সময় বসে থাকা। আমি বসে বসে ফেসবুকে ভিডিও দেখতে লাগলাম। এবার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ ওমর ফারুক মিয়া। আমার পরিবারে আমি, আব্বু, আম্মু আর ছোট ভাই আছে। আমার আব্বু প্রবাসী ছিলেন এবং একজন হাজি। আমি বাবা মায়ের বড় ছেলে। ছোট ভাই সেনাবাহিনীতে চাকরি করে। আমি এসএসসি পরীক্ষার পর দেশের অবস্থা খারাপ দেখে রোমানিয়া চলে যাই। ওখান থেকে পালিয়ে ফ্রান্সে যাই। ফ্রান্সে কিছুদিন পালিয়ে থাকার পর যখন ভিসা পাই এবং অস্থায়ীভাবে 1 বছর থাকার অনুমতি পাই, তখন একটা কলেজে ভর্তি হই। তারপর অনেক কষ্টে স্থায়ীভাবে থাকার নাগরিকত্ব পাই। ওখানে ইন্টার, অনার্স, মাস্টার্স শেষ করি। পড়ালেখা ঘন্টা করেছি, কিন্তু ভালো টাকা ইনকাম করেছি। বাড়ি করেছি, ছোট ভাইয়ের চাকরি দিয়ে দিয়েছি, ভালো একটা ব্যাংক ব্যালেন্স করেছি। হবে 1 কোটির বেশি হবে। দীর্ঘ 10 বছর পরে দেশে আসছি। গিয়েছি 17 বছরে, আসলাম 27 বছর বয়সে। আমার নানি অসুস্থ থাকায় দেশে আসছি। নানির সাথে অনেক সময় কাটালাম। একদিন নানি বলল, ভাই শোনো, তোর নানা তো বউ দেখতে চেয়েছিল, কিন্তু তার আগে চলে গেল। ভাই, বাস্তবেও আমার নানার অনেক শখ ছিল আমার বিয়ের দেখার, কিন্তু আমি পারিনি। নানা তো নেই, এসব বলে আর কি হবে। আমারও শেষ ইচ্ছে তোর বিয়ে দেখার। আস্তে আস্তে নানি, এখন বিয়ে করব না, আরো দেরি আছে। আগামী মাসে চলে যাব। কি, তুই আবার যাবি? দাঁড়া, তোর পাসপোর্ট আগে ছিঁড়ে ফেলি। আরে আম্মু, এবার গিয়ে 2 বছর পর আসবো, আর যাব না। তুই একবার গিয়ে 10 বছর পর আসছিস, আর তোর যাওয়া হবে না। ঠিক আছে, পাসপোর্টটা দাও। ধর নে। আরে আম্মু, এটা কি করলা? এখন তো রাগ দেখাবি, এখন অনেক টাকা কামিয়েছিস। একদিন আমার কাছে এসে পা ধরে টাকা নিয়েছিস যখন ছোট ছিলি। ঠিক আছে, তুই ফ্রান্সে আবার যা, নতুন পাসপোর্ট করে যা। যাওয়ার আগে আমার মাটি দিয়ে যাস। বলেই কান্না করতে করতে রুমে চলে গেল। নানিও মন খারাপ করছে। আমার মামা নেই, একটা খালা, তাই নানিকে আমার বাসায় রাখি। আচ্ছা আম্মু, যাবো না আর দেশের বাইরে, তবু এসব ফালতু কথা বাদ দাও। বলেই আম্মুর পা জড়িয়ে ধরলাম। আমার বাস্তবিক জীবনেও এই অভিজ্ঞতাগুলো আছে। সত্যি যাবি না? সত্যিই যাব না। ঠিক আছে, কান্না করব না। এমনি এমনি কান্না করো আম্মু? ওসমানকে চাকরি নিয়ে দিলি, তুইও থাকবি না। তোর আব্বু সারাদিন বাহিরে থাকে, আমি বাসায় কেমনে থাকি? আমি কি করবো সেটা বলো। বিয়ে করবি? আম্মু, এখন না, কিছু একটা আগে করি তারপর। কি আর করবি? যা টাকা আছে ব্যবসা কর। আমি ব্যবসা করতে পারবো না, আমি চাকরি করব। যাই করো, 1 বছরের মধ্যে বিয়ে করা লাগবে। ওকে। তার কিছুদিন পর ঢাকায় আসি শাকিলের বাসায়। শাকিল ইনসেপ্টার জব করে, প্রায় 40,000 টাকা বেতন পায়। আমিও ওর ওখান থেকে এই অফিসের ইন্টারভিউ দিতে আসছি। ফেসবুকে ভিডিও দেখছিলাম। কিছুক্ষণ পর একটা হল রুমে সবাইকে ডাকলো। সবার সাথে আমিও গেলাম। সেখানে থেকে সিলেক্ট করা 5 জনের মধ্যে নাম ঘোষণা করা শুরু করলো। 4 জনের নাম ঘোষণা করলো। ভাবলাম চাকরি হবে না, ফ্রিল্যান্সিং আবার শুরু করতে হবে, কিন্তু 5 নম্বরে আমার নাম ঘোষণা করলো। কিছুক্ষণ পর পিয়ন এসে, এখানে ফারুককে? জি, আমি ফারুক। আমার সাথে আসুন, স্যার আপনাকে ডাকছেন। ওকে। তারপর পিয়নের সাথে বসের রুমে গেলাম। স্যার, আসতে পারি? আসুন এবং বসুন। ধন্যবাদ স্যার। আপনি কি সত্যি ফ্রান্স থেকে অনার্স মাস্টার শেষ করেছেন? কি মনে হয়? তবে লোকাল কলেজ থেকে পড়েছি। ওখানে ভালো বেতনে চাকরি পেতেন? অনেক ঘটনা আছে স্যার। আচ্ছা বলো শুনি। স্যার, ছোট ভাইও চাকরি করে, বাসায় কেউ থাকে না, তাই আম্মু আমার পাসপোর্ট পুড়ে ফেলেছে। ইচ্ছে করলে যেতে পারবো, কিন্তু বাবা মাকে সময় দেওয়া উচিত। ভালো করছেন, আপনি চাইলে ভালো পোস্টে জব করতে পারেন। না স্যার, লাগবে না, আমি এই পোস্টেই জব করব। আমি সকাল 4টায় আসবো, আবার 6টায় যাব। এতক্ষণ কাজ করে বেতন 35,000, আর ড্রাইভারি চাকরি করে 3 ঘন্টা কাজ করে পাবো 30,000। ফ্রিল্যান্সিং করে 4 ঘন্টা কাজ করে আয় করে 40,000। আমার কি আর লাগে? অত খাটুনি করে কি করবেন, আপনার যা ইচ্ছা করেন। তবে আপনি যে ম্যাডামের ড্রাইভার, উনি অনেক সুন্দরী, কিন্তু প্রচুর রাগ ভাই। আর যদি গালাগালি করে, আপনি অফিসের কাজে আসতে পারেন, আপনার জন্য একটা পোস্ট সবসময় রাখবো। ধন্যবাদ স্যার। আমার জয়েনিং কবে হবে স্যার? পরশুদিন আসবা, এসে গাড়ি নিয়ে যাবা। ওকে স্যার, আমি আজ যাই তাহলে। ওকে, যাও। তারপর আমি অফিস থেকে বের হয়ে রিক্সা করে শাকিলের বাসায় এসে ফ্রেশ হলাম। তখন বাজে 3টা। লাঞ্চ করে ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখলাম শাকিল আসছে। মামা, ঘুম কেমন হলো? মামা, ভালোই। ইন্টারভিউ কেমন হলো? চাকরি হয়েছে আমার। মামা, একটা কাজ করলে কেমন হয়?
কি কাজ? তোর এই ফ্ল্যাটে কি কোনো রুম ফাঁকা আছে? না, নেই তো। চল তাহলে দুজনে একই ফ্ল্যাটে উঠে যাই। আচ্ছা, তাহলে খোঁজা শুরু করি। ওকে। দাঁড়া, আমার এক বড় ভাই আছে, ওনাকে বলি যদি ভাইয়ের খোঁজে থাকে। আচ্ছা মামা, তুই একটা কথা বল, আমি নাস্তা বানাই। আচ্ছা, যা। তারপর আমি সন্ধ্যার নাস্তায় নুডলস বানালাম, তারপর দুজনের জন্য প্লেটে নিয়ে গেলাম ওর কাছে। মামা কথা বলেছিস? মামা, ভাইয়ের খোঁজে একটা বাসা আছে, 2 রুম, বাথরুম, একটা রান্নাঘর আছে। ওখানকার সব ভাড়াটিয়া নবদম্পতি, কিন্তু আমরা চাকরি করি, এজন্য দিতে পারে। রুম ভাড়া কত? 10,000। চল আজকেই যাব। আচ্ছা, যাবো, এখন খেয়ে নে। ওকে। তারপর আমরা রিক্সা নিয়ে রুম দেখতে গেলাম। রুম আমাদের দুজনেরই পছন্দ হয়েছে। মামা আজই বুকিং দে। সালা, এখন থেকে তোর অফিস একটু দূরে হবে। তাতে আমার কি, গাড়ির নিচে পার্কিং স্লটে রাখবো, তেল পোড়া যাবে, কোম্পানির যাবে। তুই একটা জিনিস রে মামা, না হলে তো এই বয়সে এত কিছু করা সম্ভব ছিল না। হালার পথ হালা, বাদ দে। আমরা রুম বুকিং দিয়ে বাসায় আসলাম। পরের দিন শাকিরের বাসা ছেড়ে দিতে গিয়ে বাঁধলো সমস্যা। বাড়িওয়ালা ঝামেলা করলো, যার কারণে আমাকে একাই উঠতে হলো। সন্ধ্যা পর্যন্ত কাজ করে অনেক ক্লান্ত হয়েছি। তখনই ফ্রান্স থেকে ম্যানেজার কল দিল, রোমান ভাই। তাকে সব খুলে বললাম। ভাই বাংলাদেশি, তাই বুঝে গিয়েছি। আমায় দেশেই থাকতে বলল, আর আমায় কিছু কাজ দিল, ফ্রিল্যান্সারের কাজ। রোমান ভাই আমার মতো 50 থেকে 60 জনের মতো কাজ করে নেয়। সে বসে থেকেও ভালো টাকা ইনকাম করে। ভাই আমাকে কাজের জন্য পার্মানেন্ট করে নিল। ভাইয়ের সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠলাম সকাল 4টায়। তখন মনে পড়লো আমার ডিউটির কথা। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে অফিসের দিকে ছুটলাম। অফিসে পৌঁছালাম 9টায়। গেলাম মাহফুজ স্যারের রুমে। প্রথম দিনেই লেট? স্যার অনেকদিন থেকে অভ্যেস নেই সকালে ওঠার, তাই দেরি হয়েছে। এই নাও চাবি। ম্যাডামের বাসা উত্তরা 4 নং রোড, 12 নং সেক্টরের 215 নং বাসা। বাসা দোতলা। ম্যাডাম রেডি হয়ে আছে, তাড়াতাড়ি যাও। ওকে স্যার। তারপর আমি খুবই দ্রুত গাড়ি চালিয়ে ম্যাডামের বাসায় গেলাম। বাসায় যাওয়া মাত্র ম্যাডাম এসে, এই কুত্তার বাচ্চা, এত দেরি হলো কেন? সরি ম্যাম, আর দেরি হবে না। আজ প্রথম, তাই থাপ্পড় মারলাম না, তাড়াতাড়ি চল। ওকে ম্যাম। তারপর আমি গাড়ি চালাতে লাগলাম। নাম কি তোর? ম্যাম আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। আমার নাম মোসাম্মদ ফরিয়া আক্তার মিম। তোর পড়াশোনা কতদূর করেছিস? ম্যাম অল্প একটু পড়াশোনা করেছি। ও, তাড়াতাড়ি চালাও। ওকে। আমি দ্রুত চালাতে লাগলাম। মেইন রোডে অনেক জ্যাম থাকায় আবার লোকাল রাস্তা দিয়ে নিয়ে আসলাম। বাংলাদেশের সব রাস্তায় প্রায় ভাঙা, তাই ম্যাডামকে অনেক গালি দিয়েছিল। সেদিকে খেয়াল না করে আমি ম্যাডামকে অফিসের সামনে নামিয়ে দিলাম। ম্যাম, আমরা এসে গেছি, আপনি নামেন। তোকে তো জুতা দিয়ে পেটাতে ইচ্ছা করছে। ভাঙা রাস্তা দিয়ে এনেছিস কেন? ম্যাম সময় ছিল না তাই। ঠিক আছে, এই টাকাটা রেখে দে। তোদের কাছে তো আর টাকা থাকে না। ম্যাম লাগবে না, আমার কাছে টাকা আছে। লজ্জা পাওয়ার কিছু নেই, টাকাটা নিয়ে নে। ওকে দেন। প্রত্যেক দিন সকাল 8:30টার মধ্যে আমার বাসায় আসবি, আমায় নামিয়ে দিয়ে বাসায় যাবি। আবার দুপুর 12:30টায় আসবি, আমার লাঞ্চের পর আবার নামিয়ে দিয়ে যাবি। আবার বিকাল 4:30টায় আসবি। দেরি করলে 500 টাকা প্রতি বেলা কাটা যাবে। এটা কোনো কথা না ম্যাম। বেশি কথা বলছিস। ওকে ম্যাম, আমার দেরি হবে না, আমি এখন আসি। তারপর আমি ওখান থেকে গাড়ি নিয়ে বাসায় রওনা দিলাম। এবার ম্যামের পরিচয় দেই। ম্যামের নাম মোসাম্মদ ফারিয়া আক্তার মিম। বাবা মায়ের একমাত্র মেয়ে। তার ছোট একটা ভাই আছে। মিম দেখতে আগুন সুন্দরী, কিন্তু ব্যবহারটা খারাপ লাগার মতো। পড়ালেখায় কখনো দ্বিতীয় হয়নি, ফার্স্ট ছাড়া। তাই তো মেডিকেল কলেজে 3য় বর্ষে পড়া অবস্থায় স্কয়ার কোম্পানির মোটা অঙ্কের বিনিময়ে জব অফার দিয়েছে। মিম যেমন রাগী তেমনই জেদি, যা বলে তাই করবে। দেখতে অনেক সুন্দরী, প্রচুর ফর্সা, গায়ে একটা চিমটি দিলে মনে হয় রক্ত জমা বেঁধে যাবে, এমন অবস্থা। অনেক ছেলের ক্রাশ, কিন্তু কাউকেই পাত্তা দেয় না। আমি বাসায় এসে অর্ডার পাওয়া কাজ করতে লাগলাম। তখনই আম্মুর ফোন আসলো। বাবা কি করিস? কাজ করতেছি। কিছু বলবো আম্মু? না বাবা, বলছিলাম কি, আমতা আমতা না করে কথাটা বলো আম্মু। চাকরি তো হলো, এখন মেয়ে পছন্দ করবি তুই? যাই কর বাবা, শার্ট প্যান্ট পরা মেয়েকে বিয়ে করিস না। ঠিক আছে, এখন রাখি। আচ্ছা রাখ, আর বাসায় এসে ঘুরে যাস। ওকে। তারপর ফোন কেটে দিয়ে ছোট ভাইয়ের কাছে কল দিলাম। ছোট ভাইয়ের সাথে কথা বলতেই মাহফুজ স্যার ফোন দিল। ছোট ভাইয়ের কল কেটে স্যারের কল ধরলাম। কি অবস্থা ফারুক? কি পরে হবে স্যার? খালি অপমান হলাম। শোনো, আমাদের কোম্পানিতে মেয়ে সায়েন্টিস্ট আছে 4 জন। শালি প্রত্যেকটা বদমিজাজি, প্রত্যেক মাসে ড্রাইভার পরিবর্তন করে। আমিও মনে হয় পাবো না স্যার। বাদ দিয়ে কোম্পানিতে আসো। যাবো স্যার, তার আগে ম্যামকে একটু শিক্ষা দিই। আমাকে ছোট লোক বলছে, তুই করে বলছে, তার জন্য আমিও একটু অপমান করব, তারপর চাকরি বাদ দিব। তোমার যা ইচ্ছা করো, আর যাই করো মিমের রাগ তুলে দিও না। কি করবে আমায়? আমি বাসায় যাব, আমি আর জীবনও খুঁজে পাবে না। তোমার যা ইচ্ছা করো, আমি এখন রাখি। ওকে স্যার।
তারপর ফোন কেটে দিলাম। তখন বাজে 11টা 20। সকাল থেকে কিছুই খাইনি, খিদেও লাগছে প্রচুর, তাই হোটেল থেকে কিছু খেয়ে দুপুরের জন্য বিরিয়ানি নিয়ে আসলাম। খেয়ে একটু রেস্ট নিতেই বেজে গেল 12টা 20। খুব দ্রুত রেডি হয়ে ম্যামকে নিতে গেলাম। সময় মতোই পৌঁছে গিয়েছিলাম, তাই কিছু বললো না। ম্যাম গাড়িতে বসলো আর আমি চালাতে শুরু করলাম। ম্যাম বাসায় ঢুকলো, লাঞ্চ করলো আর আমি গাড়িতেই বসে থাকলাম। কি মন মানসিকতা! আমায় তো ভদ্রতার খাতিরে যেতে বলতে পারতো। যাই হোক, লাঞ্চের পর ম্যাডামকে নামিয়ে দিয়ে আসলাম আর ভাবলাম ম্যামের বাসায় তার আব্বু আম্মুকে দেখলাম না, ম্যামকে আজ জিজ্ঞাসা করব। বিকেলে ছুটির পর দেখলাম ম্যাম তার কলিগদের সাথে ভালোই ব্যবহার করলো আর হাসাহাসিও করতেছে। ভাবলাম ম্যামের বোধ হয় মন আজ ভালো, তাই গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। চল তাড়াতাড়ি, ওকে ম্যাম। কাল সময় মতো আসিস। আচ্ছা ম্যাম, একটা কথা বলতে পারি কি? আচ্ছা বল, কিন্তু টাকা পয়সা চাইবি না। ম্যাম, সবাইকে টাকার কাঙ্গাল ভাববেন না। আচ্ছা ম্যাডাম, আপনি কি সবার সাথে এভাবেই কথা বলেন? না, সবার সাথে করি না, একটা পার্সোনাল ব্যাপার আছে, এগুলো তোকে বলা যাবে না। তার জন্যই আমি গরিব মানুষ আর কাজের মানুষদের সহ্য করতে পারি না। ম্যাডাম, জানি না কি জন্য আপনি সবার সাথে খারাপ ব্যবহার করেন, জানতে চাইবো না, শুধু এটুকুই বলবো সব মানুষ এক হয় না। বেশি উপদেশ না দিয়ে গাড়ি চালাও, মূর্খ আসছে উপদেশ দিতে। ম্যাম, আপনি হয়তোবা নিজেকে অনেক শিক্ষিত মনে করেন, কিন্তু একজন অপরিচিত মানুষকে আপনি করে বলতে হয় ভদ্রতার জন্য। আশা করি আমায় আপনি করে সম্বোধন করবেন। আর আমি কি বললেন আমি মূর্খ? ম্যাম, আমি অনার্স মাস্টার শেষ করেছি, আপনার চেয়ে 3 বছরের সিনিয়র আমি। মানে কি বলছেন? ফজলামো করেন নাকি? ম্যাম, আপনি আমার শালী না যে আপনার সাথে ফাজলামো করব। সার্টিফিকেট দেখান। ওকে বলেই গুগল ড্রাইভে গিয়ে তুলে রাখা ফটোগুলো দেখালাম সার্টিফিকেটের। আপনি ফ্রান্স থেকে পাশ করে দেশে কেন? পরিবারকে সময় দিতে হবে, তাই দেশে থাকার চিন্তা করলাম। আপনি আরো ভালো চাকরি করতে পারেন, তাহলে ড্রাইভারই কেন? আসলে সকাল থেকে টানা 8 ঘন্টা আমার কাছে বন্দি মনে হয়, তাই করি না। ভাইয়া, আমাকে ক্ষমা করে দিবেন, আসলে আমি বুঝতে পারিনি। ভাইয়া, ব্যবহারের জন্য সরি, আর আমি আপনার জুনিয়র হব। আপনি বললে আমার খারাপ লাগে। চেষ্টা করব। ম্যাম, আপনার বাসায় এসে পড়েছি, নামেন। মিমকে নামিয়ে দিয়ে বাসায় আসলাম, গাড়ি পার্কিং স্লটে রেখে দিয়ে রুমে গেলাম। রেস্ট নিচ্ছি, তখন শাকিলের কথা মনে পড়লো। শাকিলকে কল দিলাম। মামা, কি অবস্থা তোর? কি করিস? মামা কেবল অফিস ছুটি হলো, বাসায় যাচ্ছি। বাসায় পৌঁছে কল দিস। আমি তোর বাসায় যাচ্ছি, কল দিলে দরজা খুলে দিস। ওকে। কিছুক্ষণ পর দরজায় কলিং বেল চাপ দিল, আমি দরজা খুলে দিলাম। মামা সব শেষ। কেন, কি হয়েছে? মামা, বাসায় ওঠার সময় 6 মাসের অগ্রিম টাকা দেওয়া আছে। বাড়িওয়ালা বলছে 6 মাস আছে, রুম ছেড়ে দিতে হবে। বাড়িওয়ালার কাছে যে অগ্রিম টাকা আছে ওটা দিবে না, এখন 6 মাস ওখানে থাকতে হবে। হালার পুত হালা, চিনতে নেই, আমি একাই আছি এখানে। আর মামা মনে হয় এই চাকরিটা করব না। জানতাম সালা ড্রাইভারকে এখন দেশের মানুষ সহ্যই করতে পারে না। চল বাইরে যাব, রাতের খাবার বাইরে খেয়ে তোকে বাসায় রেখে আমি মোটরসাইকেল নিয়ে যাব। চল, কিন্তু হঠাৎ আজ রাতে কেন? তোর ভাবির সাথে দেখা করাবো। চল মামা, খেলা হবে। তারপর একটা রেস্টুরেন্টে নিয়ে গেল শাকিল। শাকিলের গফের নাম মোসাম্মদ আরিফা আক্তার, দেখতে ভালোই আছে, অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। ওরা দুজন গল্প করে আর আমি শুধু খাচ্ছি। আমার লাগছে খিদা, কি করব আমি? শাকিল গল্প করছে, তখন মামা তোর মানিব্যাগটা দে তো। কি করবি? আমার মানিব্যাগ আনতে মনে ছিল না, মানিব্যাগটা দে। ধর নে। আমার হাত দিয়ে আবার গল্পে মনোযোগ দিল। ধন্যবাদ মামা। একটু সাইডে এসে ওর মানিব্যাগে 200 টাকা রেখে 3000 টাকা বের করে নিলাম। তারপর শাকিলকে মানিব্যাগ দিলাম, শাকিল পকেটে রেখে দিল। ওরা গল্প করে আর আমি ফোনে গেম খেলি। রাত 8টার দিকে আরিফার ফোনে বাসা থেকে ফোন দিয়ে বাসায় যেতে বলল। 3 জনে উঠলাম। শাকিল বিল দিতে ধরলো, তখন মানিব্যাগে দেখলো মাত্র 200 টাকা, কিন্তু বিল এসেছে 2000 টাকা। আমি করেছি 1200 টাকা। শাকিল আমার মুখের দিকে অসহায় চোখে তাকালো। আপু, একটা কথা বলতাম। ভাইয়া বলেন। আপু, আসার সময় আমার মানিব্যাগ আনতে মনে ছিল না। বাসা থেকে হঠাৎ কল দিয়ে টাকা চাওয়া শাকিলের মানিব্যাগ থেকে দিয়ে দিয়েছি। আপনি যদি বিলটা দিতেন। আরে লাগবে না, আমি এক বন্ধুকে ফোন দিয়েছি, টাকা পাঠাবে এখনই। আচ্ছা আপু, আমায় ধার দিন, কালকে দিব। শাকিল নিষেধ করে দেয়। ভাইয়া, টাকা দেওয়া লাগবে না। ওকে আপু, আমি তো এটার জন্যই মুখে আছি, মনে মনে বললাম। আরিফাকে একটা সিএনজিতে তুলে দিলাম। আরিফার মনটা খারাপ, কারণ বিলটা তাকে দেয়া লাগতো। আরিফা চলে যাওয়ার পর মামা ধর তোর টাকা। তুই না বললি বাড়িতে পাঠাইছিস? শালা, আমি আসছি তোর গফের সাথে দেখা করতে, নিজের টাকা খরচ করব নাকি? ওটা টেকনিক করে কোপ মেরে দিলাম। সাবাস মামা। মামা, তাহলে তুই যা, আমি সিএনজি নিয়ে বাসায় যাই। কাল আবার তোর অফিস আছে, আমারও আছে। আমি রেখে আসি। লাগবে না। তারপর শাকিলকে বিদায় দিয়ে বাসায় এসে ঘুমালাম।
উঠলাম খুব সকালে, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। ফ্রেশ হয়ে হোটেলে গিয়ে খিচুড়ি খেয়ে নিলাম। মিমের গালির ভয়ে সকাল 8টায় ওদের বাসার নিচে গাড়ি নিয়ে বসে আছি। মিমেও রেডি হচ্ছে। যখন দেখলো নিচে গাড়ি দাঁড় করানো, তখন ভাইয়া ভিতরে আসেন। না, আমি এখানেই ঠিক আছি। আসতে বলছি, আপনি আসবেন। ওকে, চলেন। আমাকে তুমি বলে সম্বোধন করতে বলছি, তুমি করেই বলতে হবে। ওকে। তারপর বাসার ভিতরে ঢুকলাম। সবার সাথে পরিচয় করাই দিল। মিমের বাবা মা নেই, মামার বাসায় মানুষ হয়েছে। মামার ছোট্ট একটা ছেলে আছে। মামা মিমকে মেয়ে মনে করে। যাই হোক, আমাকে সেদিন ওখানে জোর করে খাওয়ালো সকালের খাবার। সবার সাথে কথা বলে ভালোই লাগলো। সবার সাথে কথা বলে বুঝলাম শুধু মিমি একটু অহংকারী। তারপর মিমকে অফিসে নামিয়ে দিয়ে দিলাম। মিম এখন ভালোই ব্যবহার করে আমার সাথে। মিমকে নামিয়ে দিয়ে আশা আবার ফ্রিল্যান্সিং এর কাজ ধরতে গেলে অনেক ব্যস্ত থাকি আমি। সারাদিন কেমনে যায় বুঝতে পারি না। এভাবেই 1 মাস কেটে গেল। মাসের বেতনও পেলাম। মাহফুজ স্যারের সাথে মাঝে মাঝে কথা হয়, দেখা হয়। এ মাসে কোম্পানি থেকে বেতন পেলাম 30K এবং ফ্রিল্যান্সিং থেকে 60K। রোমান ভাইকে আরো কিছু টাকা পাঠিয়ে দিয়ে একটা মিডিয়াম পিসি এবং এর সব কুরিয়ারে পাঠিয়ে দিতে বললাম। এভাবেই 1 মাস পার হয়ে গেল। সেদিন ছিল এপ্রিল মাসের 6 তারিখ। ম্যাডামকে লাঞ্চের আগে নিতে গেলাম। মিম ওর কলিগদের সাথে বের হচ্ছে। গাড়ির দিকে আসতেছে, কিন্তু হঠাৎ দাঁড়িয়ে গেল। আমি ভাবলাম কোনো কাজ আছে হয়তোবা, কিন্তু না, হঠাৎ ধপ করে বসে পড়ে গেল। তা দেখে তার কলিগটা দৌড়ে আসলো। আমি দর্শক হয়ে থাকলাম, কারণ আমি মেয়ে মানুষের গায়ে হাত দিতে পারবো না। মিমের সাথে কলিগেরা পরিস্থিতি খারাপ দেখে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যাওয়ার কথা বললাম। আমি গাড়ি চালাচ্ছি খুবই দ্রুত। মিমের কলিগরা মিমের ফোন থেকে ওর মামির নাম্বারে কল দিয়ে সব খুলে বলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে আসতে বলল। হাসপাতালে নিয়েই মিমকে আইসিইউতে ভর্তি করানো হলো। কিছুক্ষণ পরই ডাক্তার এসে বলল, রোগীর রক্ত লাগবে। কত ব্যাগ আর কোন গ্রুপ? রক্ত লাগবে B+ আরো 3 ব্যাগ লাগবে। আমার রক্তের গ্রুপ A পজিটিভ। আমি 2 ব্যাগ দিচ্ছি, আরেক ব্যাগ ম্যানেজ করেন। আমাকে বেডে শোয়ানো হলো। 2 ব্যাগ রক্ত দিলাম। আমার শরীরে অবস্থা খারাপ। কিছুক্ষণ পর মিমের মামা খালি হাতে আসলো। ব্লাড ব্যাংকে রক্ত নেই, আর সাধারণ ডোনার এখন নেই। কিছু মানুষ টাকার জন্য দিতে চায়, কিন্তু নেশা করে ওরা। আমি শাকিলকে কল দিলাম। মামা, রক্ত কতদিন আগে দিয়েছিস? 2 মাসের বেশি হবে কেন মামা? মামা, 1 ব্যাগ রক্ত লাগবে, তাড়াতাড়ি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আয়। আচ্ছা মামা, 1 ঘন্টা লাগবে। আচ্ছা। তারপর আমি ডাক্তারকে 2 ব্যাগ দিতে বললাম, আর পরে 1 ব্যাগ দিয়ে বললাম। 2 ব্যাগ দিতে শাকিল আসলো। শাকিল 1 ব্যাগ দিল। আমাদের খাবার আনা হলো। আমরা দুজনে খাচ্ছি। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার আইসিইউ থেকে বের হলো। তখন, ডাক্তার, আমার ভাগ্নি সুস্থ আছে তো? এখন বিপদ মুক্ত ইনশাল্লাহ। আপনার মেয়ে কি কাজ করে সেটা আগে বলেন। কয়ার কোম্পানির ওষুধ তৈরির ল্যাবে কাজ করে। খবরদার আর ভুল করবেন না। কি হয়েছে সেটা তো বলেন ডাক্তার সাহেব। শুনুন তাহলে, আপনার মেয়ে অনেক টেনশন করে। সে মানসিকভাবে অনেক অসুস্থ আর সারাদিন বন্ধ ঘরে থাকে। আর ল্যাবে যে কাজ করে সেখানে আপনার মেয়ে নিয়ম মানে না, তাই আপনার মেয়ের রক্ত শূন্যতা দেখা দিয়েছে। আমার মেয়ে এখন সুস্থ আছে তো? আর কিছু লাগবে না? সমস্যা আছে তো, এখন না হয় বিপদ মুক্ত, কিন্তু সারা জীবনের জন্য নয়। আপনার মেয়েকে কমপক্ষে 3 মাস ঘুরে বেড়াতে হবে, নতুন নতুন বায়ুতে ঘুরতে হবে। এই 3 মাস কোনো চাপে রাখা যাবে না, টেনশন করতে দেয়া যাবে না, আর জীবনও কোনোদিন ল্যাব অথবা কোনো ফরেন্সিক রুমে ঢুকতে দেয়া যাবে না। আমার মেয়ে তো চাকরি করে, ল্যাবে তো যাবেই। আরে বেশি বুঝেন কেন? আপনার মেয়ে ল্যাবে সারাদিন মাস্ক পরে থাকতো। মাস্ক পরে থাকায় আপনার মেয়ের শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। রক্তের অক্সিজেন কমে যাওয়ায় শরীরে হিমোগ্লোবিনের পরিমাণও কমে গেছে। হিমোগ্লোবিন মূলত লোহিত রক্তকণিকা। হিমোগ্লোবিন কমে যাওয়ায় লোহিত রক্তকণিকা কমে গেছে, তাই রক্ত শূন্যতা দেখা দিয়েছে। আবার মাস্ক পরলে আবার এমন সমস্যা হয়েছে। আবার মাস্ক ছাড়া কাজ করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। যদি আপনার মেয়ের অবস্থা খারাপ দেখতে চান তাহলে আমার করার কিছু নেই। আমি শিওর যদি এগুলো করে আপনার মেয়েকে আর বাঁচানো যাবে না। ঠিক আছে ডাক্তার, আমার মেয়েকে চাকরিই করতে দেব না। সেটা আপনাদের ইচ্ছা, তবে এই কাজগুলো করতে দিবেন না। মাস্ক কমপক্ষে 3 মাস পরতে দিবেন না। আর লোহিত রক্ত কণিকা তৈরি হয় এমন খাবার খাওয়াবেন। আর 2 ঘন্টা পর রোগীর সাথে দেখা করতে পারবেন, গিয়ে আস্তে আস্তে কথা বলবেন। আচ্ছা বাবা, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তুমি যে উপকার করেছো অনেক টাকার বিনিময়ও করে না। ম্যাডাম, এটাই মানবতা। তুমি আমায় মামি বলে ডাকবা সব সময়। আচ্ছা মামি। এই তো। আচ্ছা তুমি যাও এখন। মামি, মিম তো আর জব করতে পারবে না, তাহলে আমি আর না আসি? কাল আসিও, দেখি কি বলে মিম। ওকে।
তারপর আমি বাসায় আসলাম, খুব খিদে লাগেছে। আর প্রত্যেকদিন তো আর হোটেলে খাওয়া সম্ভব না, তাই বাজারে গিয়ে রান্না করার জন্য সবকিছু কিনে আনলাম। বাজারও করলাম, চাল ডাল সব কিনলাম, গ্যাস আর গ্যাসের চুলাও কিনলাম, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সব কিনলাম, যাবতীয় দ্রব্যাদি ভ্যানে করে আনলাম। আসার সময় হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আসলাম। বাসায় এসে ভ্যানওয়ালা মামা সব রুমে দিয়ে গেল। আমি মামাকে টিপস সহ ভাড়া দিয়ে বিদায় জানালাম। তারপর রাত 11টা পর্যন্ত কাজ করে পুরো রান্নাঘর সাজালাম। কাজ করতে আমার গা ঘেমে শেষ, তাই শীতের রাতেও গোসল করে বিরিয়ানি খেয়ে রাত 12:30 ঘুমালাম। আর ওদিকে মিমের জ্ঞান ফিরে রাত 8টায়। জ্ঞান ফেরা মাত্রই, আমি এখানে কেন? মামুনি, তুমি অসুস্থ? আস্তে কথা বলো। আমি তো আমার অফিসের সামনে ছিলাম, কিন্তু এখানে কেমনে আসলাম? আর আমার কি হয়েছে? তোমাকে তোমার ড্রাইভার অর্থাৎ ফারুক আর তোমার কলিগরা নিয়ে এসেছে, আর তোমার রোগ হয়েছে। তাহলে আমার রক্ত দিল কে? 3 ব্যাগ রক্ত লাগছে। 2 ব্যাগ ফারুক দিয়েছে আর 1 ব্যাগ ওর বন্ধু দিয়েছে। ও আচ্ছা, মামি কাল মারুফ আসবে না? আসবে। কেন? মামি, তুমি তো আমার ইতিহাস জানোই, তাই প্রথমেই ওকে অপমান করেছি। ছেলেটা অনেক ভালো, আমার কোনো মেয়ে থাকলে জামাই বানাইতাম। আমায় তুমি পর করে দিলাম। মামি, জীবনে কি তোমার কোনো কথা ফেলেছি? আমি সে কথা বলিনি মামুনি, বলেছিলাম ছেলেটা অনেক ভালো, ছেলেটাকে দেখে শিক্ষিত বলে মনে হয়। মামি, ফারুক মাস্টার্স কমপ্লিট। তাহলে তো ভালোই হয়। মামি, ও আমায় পছন্দ করবে না মনে হয়, কারণ প্রথম দিনই ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমি। মাপ চেয়ে নিবা। আর তোমার না পছন্দ করলে কেমন মেয়ে ওর পছন্দ? মামি বাদ দাও, আমি চেষ্টা করব। এখন ক্ষুধা লাগছে। আর আমায় এখান থেকে রিলিজ দিবে কবে? পরশুদিন। ও আচ্ছা, আমায় খিদে লাগছে মামি। দাঁড়াও, তোমার মামাকে ফোন দিয়ে আনতে বলি। তারপর মিমের মামা মিমের জন্য খাবার নিয়ে আসে হোটেল থেকে। মিম খেয়ে ঘুমালো, মামিও ঘুমালো একটা বেডে। পরের দিন সকালে উঠলাম, মামির ফোন নাম্বার নিয়ে আসছিলাম, সেই নাম্বারে কল দিলাম। আসসালামু আলাইকুম। ও সালাম। কে বাবা তুমি? চিনলাম না তোমায়। জি, আমি ফারুক বলছি। ও হ্যাঁ বাবা, বলো। মামি, আজকে মিম ম্যাডামকে রিলিজ দিবে? না, কাল দিবে। মামি, তাহলে আজ আমি আর না যাই? কেন, আসবা না? বাসায় কিছু কাজ আছে, তাই যাবো না আজ। আচ্ছা বাবা। তারপর আমি শাকিলকে কল দিলাম। মামা, শাকিল ফ্রি কখন আছিস? ফ্রি নেই, কি কাজ সেটা বল। মামা, ফ্রিজ কিনবো, লাঞ্চের সময় দেখা করিস। আচ্ছা মামা, এখন অনেক প্যারায় আছি, রাখি। ওকে। তারপর ফোন কেটে দিয়ে বাসায় কল দিলাম। কল দিয়ে কথা বললাম, কিছুক্ষণ গল্প লিখে ফেসবুকে ভিডিও দেখলাম। রাইস কুকারে ভাত আর গ্যাসে ডিম ভাজি আর আলু ভাজি রান্না করলাম। দুপুরের সময় শাকিলের সাথে একসাথে দেখা করে ফ্রিজ কিনলাম। সেদিন ফ্রিজ সেট করে 2টায় ঘুমালাম। উঠলাম পরের দিন সকালে, উঠে মিম ম্যাডামের বাসায় গেলাম। আজ আসার কারণ হলো, কাল আমায় আসতে বলেছে। ম্যাডাম, আপনার উচিত এখন চাকরি বাদ দিয়ে কিছুদিন রেস্ট নেওয়া। জানি। আচ্ছা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? কেন নয়? আমাকেও তুমি করে বলতে হবে তাহলে। ওকে, বলবো। আমি আর এই জব করব না। আর চলো একটু ঘুরে আসি। কোথায় যাবে? এখন একটা পার্কে যাব, দুপুরে লাঞ্চ করব রেস্টুরেন্টে, তারপর কর্ণফুলী নদীর তীরে যাব, আসবো সন্ধ্যায়। চলো। ভাবলাম অসুস্থ আর দেখাও হবে না, তাই রাজি হলাম। রওনা দিলাম সকাল 9টায়। গাড়ি চালাচ্ছি তখন। আচ্ছা, তোমার জীবনের গল্পটা একবার বলো তো শুনি। কি শুনবা? শোনার মতো কিছুই নেই। আরে বলো, ছোট থেকে এই পর্যন্ত আসে সব। আমি ছোট থেকে বড় হয়েছি অনেক সমস্যার মধ্য দিয়ে। ভালো ছাত্র ছিলাম, সেজন্য আব্বু ভালো টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছিল। যখন ইন্টার পরীক্ষা দিলাম তখন দেখলাম বাজারের মূল্যের ঊর্ধ্বগতি, তাই দেশে না থেকে ইউরোপের একটা দেশে লেবারি ভিসায় নিয়ে যাই। ওখান থেকে পালিয়ে ফ্রান্স যাই। ফ্রান্সে কিছুদিন থাকার পর নাগরিকত্ব পাই। বাড়ি করেছি, ছোট ভাইকে চাকরি দিয়ে দিলাম। আমার নানি অসুস্থ থাকায় দেশে আসলাম। আম্মু আমার যাওয়ার কথা শুনে পাসপোর্ট পুড়িয়ে ফেলেছে, তাই আর যাওয়া হয়নি। তার মানে তুমি অবিবাহিত? বাসায় মেয়ে দেখাশোনা চলছে। আচ্ছা, তোমার কেমন মেয়ে পছন্দ? আমি মুসলিম। আমার বউয়ের মাঝে অবশ্যই মুসলিম নারী বৈশিষ্ট্য থাকতে হবে। পুরুষদের মতো প্যান্ট শার্ট পরা মেয়ে আমার পছন্দ না। পর্দা করতে হবে। অহংকারী মেয়ে আমার কখনোই পছন্দ ছিল না। আমি অহংকারীদের ঘৃণা করি। ওহো, খুব ভালো। আচ্ছা, তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? কিসের ক্ষমা? আমি বুঝলাম না তোমার কথা। আসলে আমি অহংকারী নই। সেটা জানি। তুমি কেমন? একটা কথা বলবো, যদি অনুমতি দাও। তুমি আমার ঘরের বউ নাকি যে কথা বলতে আমার কাছ থেকে অনুমতি চাচ্ছ? সমস্যা নেই আমার। মানে কি বলছো তুমি? কিছু না। আরে আমার কথাটা তো আগে শোনো। বলো।
তুমি কি জানো কেন আমি মানুষদের সহ্য করতে পারি না? তুমি যখন বলবা তখনই জানতে পারবো। আমি যার বাসায় থাকি সে আমার মামা মামি। তোমার আব্বু আম্মু কোথায়? আসলে আমার আব্বু আম্মু বেঁচে নেই। কি হয়েছিল সেটা বলো তো শুনি। আসলে আমার আব্বু ছিল শহরের নামকরা পুলিশ অফিসার। তাহলে কি হয়েছিল? আমার আব্বু আম্মুকে মেরে ফেলা হয়েছিল। কেমনে? আসলে আমার আব্বু নামকরা আর সৎ পুলিশ অফিসার ছিল। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। তখন সন্ত্রাসীরা আমাদের বাসায় যে কাজ করে তাদেরকে হাত করে নিয়েছিল। আমাদের বাসার কাজের মহিলা খাবারে বিষ, পানিতে বিষ মিশিয়ে আমার আব্বু আম্মু, বড় আপু আর ফুপিকে হত্যা করে। হত্যা করার পরেও ওরা থামেনি, সবার মুখ থেতলে দিয়েছিল। তাহলে তুমি কেমনে বেঁচে গেলা? আমি তখন ছোট ছিলাম, খালার বাসায় বেড়াতে গিয়েছিলাম। খবর পাওয়ার পর খালা আমায় আমাদের বাসায় নিয়ে গেলেও কাছে যেতে দেয়নি। তারপর আমাদের ওই বাসায় আমায় যেতে দেয়নি। এখন মাঝে মাঝে যাই ওখানে। খালার বাসায় আমি 1 মাসও থাকতে পারিনি আমার মামার জন্য, কারণ আমার মামা তখন বিয়ে করেছিল কিন্তু বাচ্চা হয়নি। তাই মামা আর মামি আমাদের তাদের কাছে নিয়ে আসে জোর করে, নিজের মেয়ের মতো আদর স্নেহ দিয়ে বড় করেছে। মামা বাইরে সবার কাছে আমাকে নিজের মেয়ে বলে পরিচয় দেয়। ভালো তো। আমি এই জন্য মানুষদের সহ্য করতে পারতাম না। এটা ঠিক না। 5 আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি সব মানুষ সমান হয় না। পৃথিবীতে অন্ধকার আছে বলে আলোর এত কদর, তেমনি মন্দ মানুষ আছে বলে ভালোর এত কদর। বুঝতে পারছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি। কিসে কথা? তুমি তো আর অফিস করবে না, তাই না? বুঝতেই তো পারছো আমার অবস্থা। তুমি জব না করলে কোম্পানি তোমার জায়গায় অন্য একজন নিয়োগ দেবে। তখন তার ড্রাইভার হতে হবে আমায়। তখন অনেক ব্যস্ত থাকবো আমি। আর ব্যবহার খারাপ করলে পরের মাসে আমি অফিসে এমপ্লয়ি হিসেবে জয়েন দেব। ও, হয়তো বা আজই আমাদের শেষ দেখা। তোমার ফোন নাম্বার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, পিপিলিকা, ফায়ারফক্স, টেলিগ্রাম সব অ্যাকাউন্ট দাও। কি করবা? কথা বলবো। আমি ছেলেটা ভালো না, আমার কাছ থেকে দূরে থাকাই ভালো। ভালো খারাপ সেটা আমি বুঝবো। নাম্বার দে, ওর শার্টের কলার ধরে যা লাগে নাও। আমি পরে আর কোনো কথা বললাম না, চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। ঢাকার জ্যাম পার করে 3 ঘন্টায় একটা পার্কে পৌঁছালাম। গাড়ি পার্ক করে লক করলাম। দেশে চোরের অভাব তো নেই। চলো নিরিবিলি পরিবেশে একটু বসে গল্প করি। ওকে, চলো। তারপর চারপাশে তাকিয়ে ছায়া দেখে একটা পাকার তৈরি বেঞ্চে বসলাম। কিন্তু কোথা থেকে যেন শব্দ আসতেছে। পিছনে তাকিয়ে দেখি কাম শুরু হয়ে গেছে। তাই মিমকে নিয়ে আরেক জায়গায় এসে বসলাম। দেখছো কি বিয়াদব, এদের বাসা নেই নাকি? এখানে আসাটাই ভুল হয়েছে। চলো আমরা চলে যাই। চলো। চলো রেস্টুরেন্টে যাব। ওকে, চলো। আমরা রেস্টুরেন্টে ঢুকলাম। আমি কিন্তু ভাই সেই লেভেলের শেষরা। বন্ধুদের সাথে ওয়াদা করেছিলাম যাই করি না কেন বউ ব্যতীত অন্য কাউকে নিজের টাকায় খাওয়াবো না। আজও যেমন করেই হোক টাকা মিমকে দেওয়াবই। প্ল্যান মাফিক কাজও শুরু করলাম। বিল দেওয়ার সময় আমি মানি ব্যাগ আনতে ভুলে গেছি। চাপা মেরে লাভ নেই। আমি জানি তুমি মেয়েদের কখনো নিজের টাকায় খাওয়াও না। তুমি কেমনে জানলা? সারা ধরা খাই গেছি। বেশি কিছু না, শাকিল ভাইয়ের গফকে একটু বলো। শাকিল ভাইয়ের কাছ থেকে শুনেছি। কি শুনেছো বলো শুনি। পরে করব, এখন বিল দেই। ওকে, বিল হলো 1150 টাকা। বিল দিয়ে আবার গাড়িতে গিয়ে বসলাম। তখন বাজে 12:30। নতুন প্ল্যান করলাম, রমনার বটমূলে যাব। তাই আমি আমার গাড়ি স্টার্ট দিলাম, গাড়ি চালাচ্ছি। তখন মিম আমায় প্রশ্ন করলো। আমি এখন প্রশ্ন করব, যদি সব মিলে যায় তবে বুঝতে পারবো। করো তাহলে। রিলেশন কয়টা করছো? একটাও করিনি। এসএসসি এর রেজাল্ট ভালো করায় বাসা থেকে সায়েন্স নিয়ে দিল। বাকিটা ইতিহাস, আর না বলি। ও, বাকিটা আমি জানি। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? আব্বু, আম্মু, আমি আর ছোট ভাই। ছোট ভাই সেনাবাহিনীতে চাকরি করে, আম্মু গৃহিণী। আর আব্বুকে একটা খামার তুলে দিয়েছি, সেটা দেখাশোনা করে সময় চলে যায়। 4টা গাভী আছে, প্রত্যেকদিন 40 লিটার দুধ দেয়। আব্বু সেগুলো ডিলারকে দেয়, খাদ্য কিনে আনা এগুলো করে। আর একজন লোক সারাদিন গরুর দেখাশোনা করে। আচ্ছা, তুমি বিয়ের পর কোথায় থাকবা? অবশ্যই আব্বু আম্মুর সাথে থাকবো। তাদেরকেও সময় দিতে হবে, তাদের বয়স হয়েছে না। খুব ভালো, আমি তো এইটাই চাই, একটা জয়েন্ট ফ্যামিলি। মনে মনে বললাম। গল্প করতে করতেই আমরা রমনার বটমূলে আসলাম। একটা জায়গায় আমি আর মিম বসে বাদাম খাচ্ছি। তখন মিম ওয়াশরুমের কথা বলে উঠে গেল। আমি বসে আছি। কিছুক্ষণ পর মিম আসলো। এসেই এখানে সব কাপলদের মাঝে আমি চির সিঙ্গেল, চলো আমরা চলে যাই। দাঁড়াও। কেন? আর তুমি পিছনে হাত করে রাখছো কেন? ওপাশে ঘুরে দাঁড়াও। ওকে, ঘুরে দাঁড়াও। আমি ঘোরা মাত্র অবাক হলাম। মিম হাঁটু গেড়ে বসে গোলাপ নিয়ে বসে আছে। জানি না তুমি কি ভাবছো, কিন্তু আমি অনেক কিছুই ভাবি।
প্রথমে তোমাকে ভালো না লাগলেও তোমার দেওয়া উপদেশ, আদেশ আর তোমার ব্যবহার ও চরিত্রে প্রেমে পড়ে গেছি। আমি বুঝতে পেরেছি আমার জীবনে তোমারই দরকার, যে কিনা আমার ভুল কাজে উপদেশ দিবে, ভালো ব্যবহার করবে আর আমাকেই ভালোবাসবে। উঠে দাঁড়াও, দেখো সবাই ভিডিও করতেছি, এই ভিডিও টিকটকে ছাড়বে। আমার উত্তর দাও আগে। দেখো, তুমি আমার সাথে থাকতে পারবা না। কেন? আমি আমার পরিবারের সাথে থাকবো, তুমি সেখানে থাকতে পারবা না। আর সর্বোচ্চ 6 মাস শহরে থাকবো, তারপর আর থাকবো না। অত কিছু বুঝি না। তুমি তোমার আম্মুকে কল দিয়ে বলে দাও বউ পেয়ে গেছো। পাগল নাকি? আমি পাগলি, তোমার পাগলি। বিয়ে কখনো খেলা নয়, বিয়ে একবারই হয়। শহরের মেয়েরা গ্রামে থাকতে পারবে না। ধরো তোমায় বিয়ে করলাম, কিছুদিন যখন ভালোবাসবো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার বাবা মাকে বের করে দিবা, আমাকে শহরে নিয়ে আসবা, আমার পরিবারকে আলাদা করবা, তাই না? একটা এতিম মেয়ে কখনো এমন করবে না। সে সবসময় শাশুড়িকে মা মনে করবে। আমার মা বাবা ছোটবেলায় হারিয়েছি। শ্বশুর শাশুড়িকে আমি অবশ্যই মা বাবার স্থান দিব। আমাকে কিছুদিন সময় দাও। ওকে, চলো ফুচকা খাবো। চলো। ফুচকা অর্ডার দিলাম, মিম খাচ্ছে আর আমি মিমের দিকে তাকিয়ে আছি। মিমকে যে আমি পছন্দ করি না তাও কিন্তু না, আমি যেমন মেয়ে পছন্দ করি মিম তেমনই। আমি ভাবতেছি শহরের মেয়ে হয়ে চাওরাজ গ্রামের ভাষায় জানোমাল। যখন আমি ভালোবাসবো তখন যদি আবার চলে যায়, তাই সময় নিলাম একটু খোঁজ নেয় ইত্যাদির জন্য। আমি এক ধ্যানে তাকিয়ে আছি, তখনই এই যে মিস্টার, এভাবে তাকিয়ে কি দেখো? না কিছু না, এমনি আর কি। ঢং করে লাভ নেই, সারা জীবন তো পড়েই আছে। তখন শাকিল কল দিল। ওর সাথে কথা বলতে আমি একটু সাইডে আসলাম এবং কথা বললাম। কথা বলে আবার ফিরে গেলাম, গিয়ে দেখি ফুচকা শেষ। আবার অর্ডার দিল। যাই হোক, এবার কোথাও না দেখে গপাগপ 1 প্লেট মেরে দিলাম। খাওয়ার পর বুঝতে পারলাম গন্ডগোল কোথায় হয়েছে। ঝালের ঠেলায় আমার কান দিয়ে আগুনের ভাব বের হওয়া শুরু করলো। কি ঝাল! ও মাগো, আমি আজ শেষ। পানি খাও, ফুচকালার কাছ থেকে এনে। ধন্যবাদ বলেই পানি 2 বোতল খেলাম। কমছে? আর পানি নেই। 2 বোতল করে পানি রাখি, আপনি তো সব খেলেন। দুর্বাল, মেজাজ আমার গরম হয়েছে। চিনি না এখানের কোনো জায়গা, কোথায় পানি খেতে যাই। তখন মিম, শুনো, মিষ্টি খেলে কমে যাবে। পাবো কোথায়? এখন এখানে তো কোনো দোকানও নেই। আমার কাছে আছে। দাও প্লিজ। আই লাভ ইউ বলো। লাভ ইউ। জালের ঠেলায় বাধ্য হয়ে বললাম। আসো ভিতরে। দোকানের ভিতরে 4 জন বসার জন্য জায়গা থাকে। দাও তাড়াতাড়ি। গিয়ে ওর পাশের চেয়ারে বসে ওর ব্যাগের দিকে তাকিয়ে আছি। আমার দিকে তাকাও। আমি তাকানো মাত্র মিম আমার দিকে ওর 4 ঠোঁট, আমি মিমের দিকে তাকানো মাত্র মিম আমার লিপ কিস করে। আমি ওর রেসপন্স করতে লাগলাম, ভালোই লাগছিল। কতক্ষণ ছিলাম জানি না, আমি ঘরের মধ্যে ছিলাম আর মনে হচ্ছে আমি পৃথিবীতে নেই। আমার হুঁশ আসলো ফোনে কল আসায়। ফোন বের করলাম, দেখে আম্মু কল দিয়েছে। মিমকে চুপ থাকতে বললাম, তারপর কল ধরলাম। আম্মু কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নানি কেমন আছে? ভালোই আছে। বলছিলাম কি, বলো আম্মু। অফিসে নাকি তুই? না, একটু বাইরে আছি। কেন আম্মু? বাবা, তুই বাসায় আসতে পারবি? কিন্তু কেন? ওসমান আসবে, ছুটি নিয়েছে। কি ছুটি নিয়েছে? অথচ আমি জানিই না। আসলে তোকে না বলে এসে তোকে সারপ্রাইজ দিতে যেত তোর কাছে, কিন্তু আমি আগেই বললাম কারণ তোর জন্য একটা সংবাদ আছে। কি সেটা আগে বলো। তোর বিয়ের জন্য মেয়ে দেখছি, মেয়ে অনেক সুন্দর। আম্মু, মেয়ে তোমাদের সবার পছন্দ হলে আমি বিয়ে করতে রাজি। লাউড দাও। পাশ থেকে ওর শার্টের কলার ধরে আস্তে করে বললাম। ওকে বাবা, তাহলে মেয়ে পক্ষকে বলে দিব? আমি বলবো আম্মু, দেখি আগে তারপর বিয়ে। আরে দেখতেই তো যাব, সেটার কথা বললাম। আসসালামু আলাইকুম। আমার হাত থেকে যেন ফোন কেড়ে নিয়ে দৌড় দিল। ওয়ালাইকুম আসসালাম। কে মামুনি তুমি? আম্মু, আমি আপনার ছেলেকে ভালোবাসি আর আপনি অন্য জায়গায় বিয়ে দিতে চান। কিন্তু তোমার কথা তো ফারুক বললো না। ভয় বলিনি। আর আম্মু, আমি অনেক ভালো মেয়ে, কিন্তু আপনার ছেলে বোঝে না। ফোনটা ওকে দাও তো মামুনি। ওকে আম্মু। মিম আমার ফোন দিল। তখন তুই একটু সাইডে যা তো বাবা। আম্মু আসছি। এবার বলো। মেয়েটা কে রে? আমার অফিসের বস ছিল, অসুস্থ থাকায় আর চাকরি করবে না। মেয়েটা দেখতে কেমন? আর তুই কি ভালোবাসিস মেয়েটাকে? অনেক সুন্দর আম্মু, আর আমি ওকে ভালোবাসি না কিন্তু পছন্দ করি। ওর আবার বাবা মা নেই। হারামজাদা, তুই এই মেয়েটাকে আজকেই বাসায় নিয়ে আসবি। আরে বলো কি আম্মু? যে এতিম সে আপনজনকে বুঝতে পারে। ওই মেয়েটি এতিম, তাই মেয়েটি শ্বশুর শাশুড়িকে খুব সহজে আপন করে নিতে পারবে। এখন কি করব? ওকেই আমার ছেলের বউ বানাবো। আমাদের বাসায় নিয়ে আয় ওকে। যাবে না মনে হয়। আর ওর নাম মিম। ফোন মিমকে দে তো বাবা।
আমি মিমকে ফোন দিলাম। মিম কথা বলতে শুরু করলো। আপনি কেমন আছেন আন্টি? আন্টি না, আম্মু বলো। আচ্ছা মামুনি, তুমি কিসে পড়ো? ঢাকা মেডিকেল কলেজ 3য় বর্ষে পড়াশোনা করি আম্মু। চাকরি করো কি তুমি? করতাম, কিন্তু আর করব না। পরিবারের সবাইকে সময় দিব। ভালো তো। আচ্ছা মামুনি, তোমার কি কোনো কাজ আছে? না, নেই। কিন্তু কেন? মামুনি, তুমি আমাদের বাসায় ঘুরতে আসো, আমাদের এলাকা দেখে যাও। আপনার ছেলে তো নিয়ে যাবে না আমায়? তুমি যদি আসো তাহলে ফারুককে বলি। আমি যাব আম্মু। ঠিক আছে, দেখা হবে। ফারুককে দাও। ওকে। আম্মু বলো। তুই কালকে তোর সাথে মিম মামুনিকেও নিয়ে আসিস, আর সাবধানে আসিস। রাখি এখন। আচ্ছা রাখি। ফোন কেটে দিয়ে মিমের দিকে তাকালাম। দেখলাম মিম হাসতেছে। তখন হাসতেছো কেন? ভাবতেছি। আচ্ছা, আমরা তো কালকে যাচ্ছি, তাই না? আচ্ছা, তোমার বাসা থেকে যেতে দিবে আমার সাথে? কারণ সবাই তোমায় বিশ্বাস করে, তাই। ও, চলো তাহলে বাসায় যাব। গ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। বাসায় যাব। গাড়িতে চড়ে বসলাম। মিম আমার পাশে বসলো। আমি গাড়ি চালাতে শুরু করলাম। আমার একটু মাথা ব্যথা করতেছে, তাই আমি চুপ করে আছি। আচ্ছা, তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যেতে চাচ্ছ নাকি? তাহলে আমি না যাই? আরে না, আসলে আমার হঠাৎ মাথা ব্যথা শুরু হলো। ফার্মেসিতে চলো, ওষুধ নিতে হবে। লাগবে না, আমার কাছে আছে ওষুধ বলে গাড়ির সাইডে দাঁড় করিয়ে মানি ব্যাগে থাকা আর ফ্রেনজিট খেলাম। আর কিছু লাগবে না? না, লাগবে না বলে আবার গাড়ি চালাতে শুরু করলাম। আরো 2 ঘন্টার পথ যেতে হবে আমাদের, তাই দ্রুত গাড়ি চালাতে লাগলাম। গাড়ি আসতে চালাও। ভয় নেই। আচ্ছা, তোমার কোন কালার পছন্দ? কালো এবং নীল। কিন্তু কেন? আমারও সেম। আর জিন্স প্যান্ট পরা যাবে না, সাধারণ পোশাক পরতে হবে। তাই আজ কিছু কাপড় কিনবো আর বোরকা কিনবো। কয়েকদিন পর এগুলা ছুটে যাবে, মানতে পারবা কি? তুমি আছো না কুত্তা? আসি তো। আমার ঠান্ডা লাগছে প্রচুর। শুয়ে পড়ো। তোমার মোবাইলটা দাও। যাই করো, ক্রোম এবং অপেরা মিনিতে যাবা না। হারামি। আমি গাড়ি চালাতে লাগলাম আর মাঝে মাঝে মিমের দিকে তাকাচ্ছি। দেখি মিম কিছুক্ষণ পর পর হেসে ওঠে। আবার কিছুক্ষণ পর দেখলাম মিম ঘুমিয়ে পড়েছে। চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়েছে। গাড়ি 60 কিলোমিটার ঘন্টা বেগে চলছে, তাই এখন মুখের উপর থেকে চুল সরানো সম্ভব না। আর সরাতে গেলেই পিছনে থাকা বড় বড় ট্রাক আবেগ পিছন দিয়ে চালিয়ে দিয়ে যাবে। আমি দেখে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর জ্যামে আটকে গেলাম। তখনও দেখলাম চুলগুলো এলোমেলো, তাই মিমের চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে ভালো করে বেঁধে দিলাম ওর মাথার থাকা রবার্ট দিয়ে। জ্যাম ছাড়ার পর আবার গাড়ি চালাতে লাগলাম। আর ভাবতেছি, মিমকে ঘুমন্ত অবস্থায় নিষ্পাপ বাচ্চা আর কিউটের ডিব্বা মনে হয় এই একটু গালটা টেনে দেই। কিন্তু এসব করা যাবে না। আগে আমার বাসায় নিয়ে যাব। সবার সাথে ভালো ব্যবহার, ওর মন মানসিকতা আগে ভালো করে উপলব্ধি করতে হবে। 1.5 ঘন্টা পর আমরা আমার বাসায়, অর্থাৎ যেখানে আমি থাকি তার কাছে চলে এসেছি। সামনে একটা শপিং মল আছে, সেখানে গিয়ে গাড়ি পার্ক করলাম। মিমকে না ডেকে ওর দিকে তাকিয়ে আছি। জানি না কতক্ষণ তাকিয়েছিলাম, আমার ধ্যান ভাঙে মিমের ধাক্কায়। কি মিস্টার, এভাবে তাকিয়ে কি দেখো? আমার ঠেকা পড়ছে তোমায়, আমি দেখতে যাব। চাপা মেরো না। আমি চুপ করে শুয়েছিলাম, দেখতে চেয়েছিলাম তুমি কি করো। কি করেছি আমি? আমি যা যা কল্পনা করেছি তাই করেছো, যেমনটা করে একজন আদর্শ স্বামী। চুপ করো। আমরা শপিং মলে এসেছি, কি জানি কিনবা, তাই দাঁড় করিয়েছি। ওকে চলো। আমি মিমের সাইডে দাঁড়িয়ে আছি। মিম বোরকা দেখছি। অনেকগুলো দেখার পর একটা নীল বোরকা নিল। তারপর গেল জামার দোকানে। সাধারণত জামা আর যেগুলো কিনলো না বলি, আমি লজ্জায় ওখান থেকে গিয়ে সোফায় বসলাম। যাই হোক, শপিং মলে ঢুকেছি 5টায় আর বের হলাম 7টায়। এইটুকু কিনতে 2 ঘন্টা লেগে গেছে। বিল আমি দিয়েছি, মিম তো আমায় দিতেই দিবে না, আমিও ছাড়বো না, জোর করেই দিয়েছি। শপিং মল থেকে বের হলাম। তখন তুমি বাসায় গিয়ে কি খাবা? পাক করব। আজ এখন রেস্টুরেন্টে চলো। চলো। আমরা রেস্টুরেন্টে গিয়ে খেলাম। খাওয়া শেষ করে বিল পে করে গাড়িতে করে মিমের বাসার দিকে রওনা দিলাম। তখন, আচ্ছা, তুমি তো এই কলোনিতেই থাকো, তোমার বাসা কোথায়? এখানে সামনের গলি দিয়ে যাওয়া লাগে। চলো, তোমার বাসায় যাব। আরে পাগল নাকি? এই রাতের বেলা না, কাল এসো। আমি আজই যাব, কিছুই হবে না। পাগল নাকি? এখন বাজে 9টা। আমি ব্যাচেলার, বাড়িওয়ালা ঘাড় ধরে বের করে দিবে। আমি আছি না, চলো। কি আর করার, বাধ্য হয়ে নিয়ে গেলাম। গাড়ি পার্ক করে রুমের সামনে গেলাম। দরজা খুলে লাইট জ্বালিয়ে ভিতরে ঢুকে মিমকেও আসতে বললাম। মিম ভিতরে এসে 2 রুম, বাথরুম, রান্নাঘর ঘুরে ঘুরে দেখলো। তারপর আমার কাছে এসে, তুমি তো আমার চেয়েও সুন্দর রুম গুছিয়ে রাখো। আমার আম্মু আমার শিখিয়েছে, রুম না গোছালে, বিছানা ঝাড়ু না দিলে ঝাঁটা দিয়ে মারতো। রুমের অগোছালো জিনিস বাইরে ফেলাই দিয়ে ওড়া ধরা মার দিত। তাই নাকি? তুমি কাল তো যাবা আমাদের বাসায়, বুঝতে পারবা আম্মু কেমন পরিষ্কার পরিচ্ছন্ন। আমি শিখে নিব, কোনো সমস্যা নেই। এখন আমি বাসায় যাব। আজকে থেকে কালকে যাও।
বলেই জিহ্বায় কামড় মারলাম। কি বললাম আমি? কি বলো এগুলা? আসলে বাসায় মেহমান আসলেই আর সবাই বলি আজকে থেকে যান, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। এখন আমায় রেখে আসো। চলো। তারপর গাড়ি নিয়ে মিমকে রেখে আসলাম। বাসায় এসে দেখি আমার বিছানার উপর শপিং ব্যাগ রাখা। আমি হাত না দিয়ে মিমকে কল দিলাম, তুমি ভুলে তোমার শপিং রেখে গেছো আমার বাসায়। ওখানে তোমার শার্ট প্যান্ট আছে, ওগুলো পরে যাব তোমার বাসায়। অফিসে ছুটি নেওয়া হয়নি। ও চাকরি বাদ দাও, কাল রেডি হয়ে অফিসে গাড়ি ফেরত দিয়ে ট্রেন স্টেশনে আসবা। তাহলে টিকিট কাটি, ভেবেছিলাম বাসে যাব। ট্রেনে যাব। ওকে, এখন ঘুমাবো, বাই। গুড নাইট। মিম আর মিমের মামি গল্প করতে লাগলো। তখন মিমের মামা বাইরে থেকে আড্ডা দিয়ে আসলো। তখন মামা, একটা কথা বলবো? বলে ফেলো। মামা, আমি একজনকে ভালোবাসি। কি মামনি, তুমি কি ভুল করেছো? কেন মামা? তুমি সেদিন বললা আমার পছন্দ মতো ছেলের সাথে আমায় বিয়ে দিবে। মামনি, তোমার বিয়ে ঠিক করা আছে। হোয়াট? কার সাথে? ছেলের নাম কি? ছেলের নাম আদিল ইসলাম লিওন, ওর বাবার নাম আজাদ খান। আজাদ খান একজন শীর্ষ সন্ত্রাসী, আর তোমার বাবাকে ওই আজাদ খানই হত্যা করেছে। মানে কি বলছো তুমি মামা? মামনি, এটাই সত্যি। আর এটা আমি তোমার বাবা মা মারা যাওয়ার 2 মাস পর জানতে পারি। আর আমজাদ খান তোমাকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি অনেক অনুরোধ করেছি, তাই কিছু করেনি। তবে আমজাদ খান কিছু শর্ত দিয়েছিল। মামা কি সেই শর্ত দিয়েছিল আজাদ খান? আসলে তুমি যাতে আজাদ খানের বিরুদ্ধে মামলা না করো, সেজন্য তার ছেলে আদিলের সাথে তোমার বিয়ে ঠিক করে। আর না করলে তোমাকে, আমাকে আর আমার পরিবার সবাইকে মেরে ফেলতো। মামা, ওই ছেলে তো প্লে বয়, নষ্ট ছেলে, মদ গাঁজা খেয়ে পড়ে থাকে সারাদিন। মামনি, তুমি মারুফকে বিয়ে করতে পারো, কিন্তু আমরা হয়তো বাঁচতে পারবো না। কিন্তু মামা, আমি যে ফারুককে ভালোবাসি, ওকে ছাড়া আদিলকে বিয়ে করতে পারবো না। মামনি, তুমি তাহলে পালিয়ে যাও, তবে আর কোনোদিন আমাদের সাথে যোগাযোগ করবা না, আর ঢাকায় আসবা না। মামা, আমি আজাদ খানের সাথে দেখা করতে চাই। আরে পাগল হয়েছে নাকি? ওই শালা গুন্ডা তোমায় আটকে রাখবে যদি বিয়েটা ক্যান্সেল করা যায়। মামা, আমি কথা বলতে চাই, আর আদিলের সাথেও কথা বলতে চাই। আচ্ছা, তবে দেখা করতে হলে 2 দিন পর করতে হবে। তাহলে আদিল ভাইয়ের সাথে দেখা করতে হবে। ওর সাথে কালকেও দেখা করা যাবে। আচ্ছা মামা, আমি এখন ঘুমাবো, আমার খুব টেনশন হচ্ছে। মামনি, বেশি টেনশন নিও না, দেখি আমি কিছু করতে পারি কিনা। মামা প্লিজ, কিছু একটা করো। আমি চেষ্টা করব, কাল যাব ওর বাসায়। আমি আমার সাথে ফারুককেও নিয়ে যাব। আচ্ছা, চিন্তা করো না, ঘুমাও, আল্লাহ তাআলা কিছু একটা করবে। তারপর মামা মামি তাদের রুমে চলে গেল। মিম ও মিমের রুমে চলে আসলো। আর এদিকে আমি বাসায় আসলাম কিছুক্ষণ আগে। এসে তামিল সিনেমা ABCD দেখতেছি, তখনই ফোন আসলো। তাকিয়ে দেখি মিমের নাম্বার থেকে কল আসছে। ভাবতেছি আবার কল কেন দিল। তারপর কল ধরলাম। বলো। একটা ঘটনা ঘটে গেছে। আসলাম 30 মিনিট আগে, এখন আবার কি হলো? A to Z সব বললাম। কি কি বলো এসব? আমি আদিল ভাইয়ের সাথে দেখা করতে চাই। কাল যাব আমরা, তোমাকেও যেতে হবে। অবশ্যই যাব, কেন যাব না আমি? আমার অনেক চিন্তা হচ্ছে জানো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি যে করেই হোক কিছু একটা করো। চিন্তা করো না, কিছু একটা হবে ইনশাল্লাহ। এখন ঘুমাও, কাল সকালে আমি আসব। আচ্ছা। আমি নিজেই কল কেটে দিয়ে শাকিলকে কল দিলাম এবং সব খুলে বললাম। মামা, আদিল নামের ছেলেটা ভালো না, অনেক মেয়ের সাথে লিভ রিলেশন ওই শালার। আমিও জানি, কিন্তু কি করব একটু বলো। জানি না, ভাবতে দে। কাল আদিলের সাথে দেখা করতে যাব, তাকেও থাকতে হবে। ওকে। শাকিলের সাথে কথা বলে দিলাম ঘুম। কাল কি হবে তা জেনে ভেবে লাভ নেই, তাই ঘুমালাম। ঘুম থেকে উঠে ফোনের ভাইব্রেশনের শব্দে আমি ফোনের দিকে না তাকিয়ে ফোন ধরে, হ্যালো, কে বলছেন? কুত্তা, এখনো ঘুমাচ্ছ? চিন্তায় আমি সারা রাত ঘুমাতে পারিনি, আর মহারাজ ঘুমাচ্ছে। তুমি রেডি হয়েছো কি? আমি আর মামার রেডি হয়েছি, তুমি আসলেই যাব। আমি আর শাকিল যাচ্ছি। আচ্ছা। কিছুক্ষণ পর শাকিল আসলো। আমরা দুজনে গাড়ি নিয়ে রওনা দিলাম মিমের বাসার দিকে। ওর বাসায় গেলাম এবং মিম আর মামাকে নিয়ে আদিলের বাসায় আসলাম। সকাল 9:25 বাজে, এখনো গেট খোলেনি। শালারা কি জমিদার! অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দারোয়ান এসে গেট খুলে দিল। আমি আর শাকিল দারোয়ানের কাছে গেলাম। কি চাই এখানে? মামা, আদিল ভাই আছে কি? না, নেই আদিল সাহেব। কি দরকার তার কাছে? আসলে ওনার বিয়ে নিয়ে কথা বলবো। আমার পরিচিত এক মেয়ের সাথে আদিল ভাইয়ের বিয়ে হওয়ার কথা বলবো। প্লিজ বলেন কোথায় আছে। বলে 500 টাকার নোট ধরিয়ে দিলাম। ভাই, আপনি কি পাগল হয়েছেন? আদিল স্যার তো নাম্বার 1 শালায়। কাল রাতে নাইট ক্লাব থেকে বাসায় আসছে, সাথে তার জিএফ তাবাসসুমকে নিয়ে আসছে। জানেনই তো, বিয়ের আগে একসাথে থাকে। ওরা কি দুজন দুজনকে ভালোবাসে? ভাইয়া, তবে ওনার একটা ইতিহাস আছে যেটা আজাদ সাহেব আর আদিল স্যারই জানে। আচ্ছা, আদিল কি ভেতরে আছে? আসেন আমার সাথে, আমি ডেকে দিচ্ছি। চলেন মামা। আমি, শাকিল, মিম আর মামা গেস্ট রুমে বসে আছি, কিন্তু আদিলের আসার কোনো নামগন্ধ নেই। প্রায় 1 ঘন্টা পর শালা আসলো। এসেই,
বলেন আপনারা কেন এসেছেন? আমার আব্বু এখন দেশের বাইরে আছে, কালকে আসবে। কোনো কাজ থাকলে বলতে পারেন। বাবা, আমাকে চিনতে পেরেছো? আপনি সেই ব্যক্তি যে প্রায় প্রত্যেক মাসে আব্বুর হাতে থাপ্পড় খেয়ে থাকেন। হুম। এখন বলুন আমার কাছে কি কাজ? বাবা, আমি তোমার মামার বয়সী। তোমার আব্বু তোমার সাথে আমার ভাগ্নির বিয়ে ঠিক করেছে জোর করে। পাগল নাকি? আমি বৃষ্টিকে ভালোবাসি এবং গোপনে বিয়েও করেছি আমরা। বৃষ্টি এখন 3 মাসে প্রেগনেন্ট। বাবা, যদি তোমার আব্বু আমার ভগ্নিকার বিয়ে করতে বলে তুমি কি করবা? পাগল নাকি আপনারা? কি আবল তাবল বলছেন? যে মেয়ে আমার বিপদের সাথী হয়েছে তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। কয়েকদিন পর আমি বাবা হতে যাচ্ছি, আর যদি বেশি জোর করেন তাহলে আপনার ভাগ্নিকে মেরে ফেলবো। ভাইয়া এই কাজ করবেন না। আপনি যেমন বৃষ্টি আপুকে ভালোবাসেন, আমিও তেমন মিমকে ভালোবাসি। তাহলে তো ভালোই হলো, আপনারা বিয়ে করে ফেলেন। সমস্যাটা ওখানে। তোমার বাবা আমায় বলেছে যদি আমার ভাগ্নিকে তোমার সাথে বিয়ে না দেই তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। কি এই কথা বলেছেন? দাঁড়ান আমি আসি। আর দারোয়ান, সবার খাবার আয়োজন করো। আচ্ছা। দারোয়ান আমাদের নাস্তা দিল, আমরা খাচ্ছি, কারণ সকালে শাকিলও খাইনি, আমিও খাইনি। কিছুক্ষণ পর আদিল আর সাথে একটা মেয়ে আসলো। মেয়েটা মিমের চেয়েও অনেক সুন্দর। মেয়েটার নাম বৃষ্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ? ফাইন, এন্ড ইউ? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপু বসে পড়েন। আচ্ছা, শুনলাম আপনারা নাকি আদিলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন। মামন তেমন কিছু না। আদিলের জীবনের একটা গল্প আছে, আপনারা অনুমতি দিলে বলি। বলো। বৃষ্টি, আসলে আমরা এখন যে আদিলকে দেখি সে আদিলের চরিত্র আগে এমন ছিল না। একটা ঘটনার পর সব পাল্টে যায়। কি সেই ঘটনা বলবেন একটু? আদিল আর আমি ছোটবেলার বন্ধু। আদিল যখন কলেজে উঠে তখন আদিলকে একটা মেয়ে পছন্দ করত। প্রায় আই কন্টাক্ট হতো। ওদের মধ্যকার সুন্দর একটা সম্পর্ক ছিল। কিছুদিন যেতে না যেতেই মেয়েটি আদিলকে প্রপোজ করে বসে। আদিল রিজেক্ট করে দেয়, কারণ আদিল তখন এসবের জন্য প্রস্তুত ছিল না। তার কিছুদিন পর মেয়েটা যখন কথা বলে না, তখন আদিলও একটু একটু করে ভালোবাসতে শুরু করে। মেয়েটার নাম ছিল তাবাচ্চুম। 3 মাস পর তাবাচ্চুমকে আদিল জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছিল। 3 মাস পর আদিল প্রপোজ করে তাবাচ্চুমকে, কিন্তু সে মেয়ে রাজি না হয়ে উল্টো তার নতুন বয়ফ্রেন্ড আইডি লিখে দেয়। ভালোবাসা না পেয়ে ধীরে ধীরে নেশার দিকে ধাবিত হয়। তখন আমি 4 মাসের জন্য আমেরিকায় গিয়েছিলাম আপুর বাসায় ঘুরতে। এসে দেখি সব শেষ হয়েছে। তারপর আমি আদিলকে ঠিক করার কাজে লেগে পড়ি। ওকে মানুষ করতে গিয়ে কখন আমি ওর প্রেমে পড়ে গেছি, আর আদিল কখন আমার প্রেমে পড়েছে আমরা জানি না। তারপর ধীরে ধীরে আমাদের ভালোবাসা আবার গভীর হয়। কিছুদিন আগে আমরা বিয়ে করে ফেলি। আমার শ্বশুর জানে না এখনো বিষয়টা। এখন আমি প্রেগনেন্ট। আপনারা এখন আসছেন বিয়ের প্রস্তাব নিয়ে। আপু, আপনি যেটা ভাবছেন সেটা না। আমি আমার মিমকে ভালোবাসি। আমি বুঝি কাছের মানুষকে হারানোর ব্যথা। আপনি আপনার শ্বশুরকে একটু বোঝান প্লিজ। আচ্ছা, আদিল তোমার আব্বুর কাছে কল দাও তো। ওকে। আদিল ওর আব্বুর কাছে কল দিল। আজাদ খান কল ধরা মাত্রই বলে বসলো, হ্যালো আব্বু, কোথায় তুমি? আমি মালয়েশিয়া আছি। কেন আদিল, কোনো সমস্যা হয়েছে নাকি? কবে আসবা দেশে? কাল আসবো। কোনো সমস্যা হয়ে থাকলে বলতে পারো। তুমি আজকে এখনই আসবে? আজ হবে না, কাল যাব। আজ গুরুত্বপূর্ণ মিটিং আছে আমার। তুমি যদি আজ না আসো তাহলে আমি আত্মহত্যা করব। বাবা, এরকম কিছু করবা না কিন্তু। আমি আজ রাতেই যাব। আচ্ছা আসো। ওকে বাবা। আদিল কল কেটে দিয়ে আমাদের কাছে আসলো। আমরা বৃষ্টি আপু সহ কথা বলতেছি এইসব বিষয়। তখনই দেখেন, আমি বৃষ্টিকে ভালোবাসি। আমি বৃষ্টিকে বিয়েও করেছি। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনার ভাগ্নিকে বিয়ে করতে পারবো না। আজ রাতে আব্বু আসবে, আপনার কালকে আসতে পারেন। ভাইয়া, মিম এবং আমি দুজন দুজনকে ভালোবাসি। এখন আপনার আব্বু নাকি হুমকি দিয়েছিল যদি আপনার সাথে বিয়ে না দেই তাহলে মিমকে মেরে ফেলবে। তাই আমরা অনুরোধ করতে এসেছিলাম। আমরা কিছুদিন পর বিয়ে করব। এখন আপনার আব্বুর কথার জন্য আমাদের বিয়ে আটকে আছে। ওকে, চিন্তা করবেন না, আমি আমার আব্বুকে বোঝাবো। আর যদি তবুও কিছু বলে তাহলে ব্ল্যাকমেইল করে রাজি করাবো। ভাইয়া, আপনাকে আমার সালাম করতে ইচ্ছে করছে। আপনি যে উপকার করলেন আমি সারা জীবন মনে রাখবো। ব্যাপার না, আপনারা যেতে পারেন। ধন্যবাদ ভাইয়া। আমরা দুপুর 12:30 আদিলদের বাসা থেকে বের হলাম। আমরা সবাই অনেক খুশি হয়েছি। আজ আমি সবাইকে রেস্টুরেন্টে ইচ্ছে মতো খাওয়াবো। আজ আমি অনেক খুশি। না, আমি খাওয়াবো, চলো। মামা ভাবি খাওয়াক, মনে নেই আমার কি করেছিল। শালা খোসা দিচ্ছিস, সমস্যা নেই, তোর ভাবি বিল দেবে। বাবা, আমি অনেক টেনশনে ছিলাম ব্যাপারটা নিয়ে। আমি বাসায় যাবো, আমার মাথা ব্যথা করতেছে। খেয়ে যান মামা। না বাবা, তোমরা আজ সারাদিন ঘুরতে পারো। আচ্ছা মামা, আমার সাথে আসেন একটু। কেন? কাজ আছে, 5 মিনিট মাত্র। আমরা রেস্টুরেন্টের সামনে আসলাম। আমি 5 প্যাকেট বিরিয়ানির প্যাকেট করে এনে মামার হাতে দিলাম। মামা তো নিবেই না, আমি জোর করে দিলাম। মামা বাসায় চলে গেল। এই এশা কাবের পোলা, তোর গফকে ডাক দে।
আজ আমি ট্রিট দিব। সালা তোর নাম শুনলেই আর আসবে না। সেদিন আরিফাকে বাস দিয়েছিস রেস্টুরেন্টে। কল দিয়ে বল আগে না আসতে, তখন বলিস। ওকে। শাকিল আরিফাকে কল দিয়ে বলা মাত্র রাজি হয়েছে, কিন্তু সমস্যা হলো আমরা আমাদের বাসা থেকে 20 কিলোমিটার দূরে আছি। তাই আমরা আমাদের ওখানকার একটি রেস্টুরেন্টে ঢুকলাম দুপুর 2টায়। এখন বাজে 1টা। আমরা 3 জন একটা সিএনজি নিয়ে গল্প করতে করতে রওনা দিলাম। 2:20 আরিফাকে দেওয়ার ঠিকানায় গেলাম। দেখে আরিফা দাঁড়িয়ে আছে। আপু, দেরি করে আসার জন্য সরি, দুঃখিত। চল মামা। আমরা রেস্টুরেন্টে ঢুকলাম। খাওয়া দাওয়া শেষে আমি বিল দিলাম। কিছুক্ষণ ঘুরলাম। আমি অনেক টেনশনে আছি, আর টেনশন করলে আমার মাথা ব্যথা করে। মামা, শাকিল আজ ঘুরতে পারবো না, বাসায় যাব, সন্ধ্যা হয়েছে। তুই আরিফাকে নামিয়ে দিস। ওকে মামা। কাল আবার যেতে হবে, তাকে যেতেই হবে। ওকে, আজ আসি। আচ্ছা যা, আমি মিমকে নামিয়ে দিয়ে বাসায় যাব। সাবধানে যা। আমি আর মিম, শাকিল এবং আরিফাকে বিদায় দিয়ে সিএনজিতে করে বাসায় আসলাম। মিম নামলো, আমিও নামলাম, ভাড়া মিটিয়ে দিলাম। তখন বাসায় চলো, রাতে খেয়ে যাবা। আমি কি পেটুক নাকি? যা খেয়েছি তাতেই আজ না খেলেও চলবে। আজ না আমাদের বাসায় থাকো না, কাল সকালে তো আসতেই হবে। আজ থাকো আমাদের বাসায়। এখানে থাকা যাবে না, কাল সকালে আমি আসবো। এখন আসি, এখানে থাকলে বিক্রিয়া ঘটে যেতে পারে। ঠিক আছে মিস্টার কুত্তা, তুমি তাহলে যাও। সময় মতো আসবা কাল সকালে, আর বাসায় পৌঁছে কল দিও। না জানিয়ে দিলে অবস্থা খারাপ আছে তোমার। আচ্ছা, আমি রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় এসে পৌঁছে কল দিলাম। কল দিয়ে বাসায় আসার খবর জানিয়ে দিলাম। আমি ফ্রি ফায়ার বের করে খেলতে শুরু করলাম। আর ওদিকে মিমো অনেক আনন্দ নিয়ে ঘুমিয়ে পড়লো। রাত তখন 9টা বাজে। আজাদ খানের প্রাইভেট প্লেন ঢাকায় ল্যান্ড করলো। আদিল রাগ করে আজাদ খানকে রিসিভ করতে গেল না। তখন আজাদ খান একটু কষ্টে পেল, কিন্তু কিচ্ছু বলল না। আজাদ খান বাসায় আসলো। গেট দিয়ে ঢুকে নিজের রুমে গিয়ে সরাসরি আদিলের রুমে নক করলো। আদিল বুঝতে পেরে দরজা খুলে দিল। তখন আব্বু, তুমি আমায় রিসিভ করতে যাওনি কেন? আব্বু, তোমার জন্য সব সম্পত্তি করেছি আমি। তোমার আম্মু মারা যাওয়ার পর আমি তোমার কথা ভেবে বিয়ে করিনি। কি হয়েছে সেটা বলো আগে। কোনো সিদ্ধান্ত নেবার আগে আমার জিজ্ঞেস করার উচিত কিনা সেটা বলো আগে। অবশ্যই, আমি তো তোমার মতের বিরুদ্ধে কোনো কাজ করিনি। তাহলে হারুন রশিদের ভাগ্নির সাথে আমার বিয়ে ঠিক করেছে কেন? আব্বু, তুমি এই মেয়েকে বিয়ে করে নাও। তোমার তো কোনো পছন্দের মেয়েও নেই। তোমাকে ছেড়ে যখন তাবাসসুম চলে গেল, তারপর তুমি তো আর রিলেশনে যাওনি, তাহলে সমস্যা কোথায়? সমস্যা আছে, আমি বৃষ্টিকে ভালোবাসি। কবে থেকে তোদের সম্পর্ক? তোরা তো শুধু বন্ধু। আমরা বিয়েও করেছি। তুমি যদি না মেনে নাও তাহলে আমরা আজই চলে যাব। আব্বু, আমি তোমায় মিমকে কেন বিয়ে করতে বলেছিলাম সেটা জিজ্ঞাসা করবে না? কেন আব্বু? আব্বু, ওই মিমের আব্বু ছিল অনেক বড় পুলিশ কমিশনার, আমার জাত শত্রু। মিমের আব্বু আমার 100 কোটি টাকার মাল আটকে দিয়েছিল, যেগুলো আমি বাইরের দেশ থেকে চোরাই পথে এনেছিলাম। বর্ডার পার করেছিলাম অনায়াসেই, কিন্তু মিমের আব্বুর কাছে ধরা খেয়ে যাই। আমার সব মাল সে কোর্টে চালান করার সিদ্ধান্ত হয়। যদি আমার সব মাল চালান করে দেয় আমি নিস্তব্ধ হয়ে যাব, এবং ব্যাংক আমায় টাকার জন্য পুলিশ দিত। আমি সারা জীবন জেলে থাকতাম। তাই আমি আর আমার লোকেরা কমিশনারের বাসায় যায় হুঁশিয়ারি করতে। এক পর্যায়ে কমিশনারকে হুমকি দেয়। আমার বস, অর্থাৎ আমি যার কাছ থেকে মালগুলো এনেছিলাম, সে রাগ কন্ট্রোল করতে না পেরে কমিশনারের বউকে গুলি করে। তখন কমিশনার বসকে গুলি করে মেরে ফেলে এবং আমাদের দিকে গুলি করে। আমি সঙ্গে সঙ্গে পালিয়ে যাই। আমার দলের লোকেরা আত্মরক্ষার জন্য গুলি করতে থাকে। একসময় কমিশনার, তার বউ, তার বড় মেয়ে, বোন গুলিতে মারা যায়। সেদিন আমি মৃত্যুকে খুবই কাছ থেকে দেখেছি। তারপর আমি বসের জায়গা পেয়ে যাই। এখন আমার নামে প্রায় 40টা মার্ডারের মামলা আছে। আরো যদি মিম আমার নামে মামলা দেয় আমি ফেসে যাব। আমার ফাঁসি নিশ্চিত। আর মিমের বাবার কাছে সম্পত্তি ছিল, সেগুলোর কথা মিম এখনো জানে না। সেগুলোর জন্য বিয়ে ঠিক করেছি। সি আব্বু, তুমি এতটা খারাপ, আর তুমি আমার সামনে ভালো সাজো। সব তো তোমার জন্যই করেছি। আমি কি কখনো চেয়েছিলাম? আমি সন্ত্রাসী সন্তান হয়ে বেঁচে থাকতে চাই না। আমরা আজই চলে যাবো বাসা থেকে। আব্বু, কি করলে তুমি? চলে যাবা না? বলো। তোমার সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে দিতে হবে। আমি ছাড়লেও ওরা আমায় ছাড়বে না। কে বলছে ছাড়বে না? আর কে ছাড়বে না? তুমি আজ পর্যন্ত যত লোকের টাকা নিয়েছো সবাইকে বুঝিয়ে দিবা। বাকি সম্পত্তি তোমার দলের লোকদের নামে করে দিবা। আমরা এদেশ ছেড়ে একেবারে চলে যাব। তুমি কি দিয়ে চলবা বাবা? আব্বু, আমি আমেরিকা থেকে পড়াশোনা করেছি, নাগরিকত্ব আছে আমার। আমরা আমেরিকায় যাব পরিবার সহ। তুমিও যাবা। ওখানে গিয়ে সার্জারি করে তোমার চেহারা পরিবর্তন করবো, যাতে তোমার উপর হামলা না হয়। আর এই কাজ চুপি চুপি করতে হবে। আচ্ছা চলো এখন এই মিমদের বাসায় যাব, ক্ষমা চেয়ে ওদের সম্পত্তি বুঝে দিয়ে আসবো। এখনই কাল সকালে যাই। আমার কাছে কোনো দলিল নেই, কাল ব্যাংক থেকে আনতে হবে। না, এখনই রেডি হয়ে নাও। ওদের সাথে কথা বলে কাল দলিল দিয়ে দেবো। আমি রেডি, বৃষ্টিকেও নাও।
রাত 10টায় আজাদ খান, আদিল আর বৃষ্টি রওনা দিল হারুন আর রশিদের বাসার দিকে। 11টার সময় কলিং বেল পড়লো, তখন মামি দরজা খুলে দিল। আপনারা কে? হারুনকে ডাক দেন। কিছুক্ষণ পর আদিলের পরিবার আর মিমের পরিবার সবাই একসাথে বসে আছে। তখনই স্যার, আর আমার মেয়েকে ক্ষমা করে দিন। আপনি চিন্তা করবেন না, আব্বু অন্য বিষয় নিয়ে আসছে। কি সেই বিষয়? মামনি, একটা কথা বলি। আমি তখন যুবক ছিলাম, টাকার নেশা মাথায় চেপে বসেছিলাম। আমার লোকেরা তোমার আব্বুকে মেরেছিল, তোমার আব্বুর সম্পত্তিও নিয়েছিলাম। আজ আমি আমার ছেলের কথা বুঝতে পেরেছি। টাকা দুনিয়ায় কিছুই না। আমি সব ছেড়ে দিয়ে বাইরে যাব, আর দেশেই আসবো না। তোমার দলিল কালকে দিয়ে দিব। আমি তোমার আব্বুকে মেরেছি, তার জন্য ক্ষমা করো। যদি না করতে পারো, আমার হাত পা অথবা কেটে দাও, কিন্তু মেরে ফেলো না। আপনি কান্না করবেন না। আপনার ভুল আপনি বুঝতে পেরেছেন, তাতেই যথেষ্ট। আপনাকে শাস্তি দিলে তো আর আমার আব্বু আম্মু ফিরে আসবে না। আপনাকে ক্ষমা করে দিলাম, আর আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। আচ্ছা মামনি, কাল আমি লোক দিয়ে দলিল পাঠিয়ে দেবো। আজ উঠি। খেয়ে যান, রান্না প্রায় শেষ। না আঙ্কেল, লাগবে না, আমরা আরো কয়েকজনের বাসায় যাবো এই রাতেই। উঠি তাহলে। আপনারা সবাই ভালো থাকবেন, আর মিম ফারুককে তাড়াতাড়ি বিয়ে করে নাও। আজাদ খানেরা চলে গেল। তখন যাক, মানুষ তাহলে ভালো হয়ে গেল। মামনি, তুমি তাহলে ঘুমিয়ে পড়ো। মামা, কাল আমি ফারুকের বাসায় যাবো ওর সাথে। মামি বলল, ওকে, সমস্যা নেই, আমি বিরিয়ানি করেছি, চলো খাবে সবাই, চলো। আর মিম, তুমি একটু সাবধানে থাকবা, তুমি এখন অনেক টাকার মালিক। সবকিছু তুমি দেখবা মামা। আমি থাকবো স্বামীর বাসায়, আর সম্পত্তির কিছু অংশ তোমার ছেলেকেও দেব। পরে হবে এগুলোর কথা, খেয়ে নাও। ফারুককে কল দিয়ে ডেকে আনি, রাতে খাইনি। দাও, আমার মনেই ছিল না। ফোন তো বন্ধ। তাহলে বাদ দাও। বাদ কিসের? তুমি প্যাকেট দাও আর গাড়ির চাবি দাও, আমি যাচ্ছি। পাগল নাকি মামনি? রাত বাজে 2টা। মামা প্লিজ। তুমি যা ভালো বুঝো, আর পৌঁছে গেলে কল দিবা। ওকে। এদিকে আমি রাত 1টা পর্যন্ত গেম খেলে ফোনে চার্জ 0% করে ঘুম। মিম ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। রাস্তা ফাঁকা থাকায় আমার বাসায় পৌঁছায় রাত 2:30। দারওয়ান মামা অনেক কৈফিয়ত নিয়ে গেট খুলে দেয় এবং মিমের সাথে আমার দরজার সামনে আসে। রাত আনুমানিক 2:45 হবে। কলিং বেলের শব্দে ঘুম ঘুম চোখে মাথা রাগ নিয়ে দরজা খুলে দিয়ে, কোন হালার পুত্রে রাতে ডিস্টার্ব করে? ভাইয়া, আপনার বউ আসছে। মানে খই আমার বউ? এই তো তোমার বউ। দারওয়ান, তুমি যাও, আর মিম ভিতরে আসো। ওকে। কি জন্য আসছো? ব্যাচেলারের বাসায় মেয়ে আসছে, জানলে ইজ্জত আমার শেষ। কিছুই হবে না। তোমার ফোন বন্ধ কেন? চার্জ নেই, অফ করে চার্জে দিয়েছি। কি জন্য আসছো সেটা বলো। একটা অসাধারণ খুশির খবর আছে, তার আগে বিরিয়ানি খেয়ে নাও। কাল শুনবো, আমি ঘুমাবো। তুই ফ্রেশ হয়ে আসবি কিনা রান্নাঘর থেকে বটি নিয়ে এসে? যাচ্ছি। তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম। মিম আমায় জোর করে তুলে খাওয়ালো। খাওয়া শেষে চলো তোমায় বাসায় রেখে আসি, মামা মামি চিন্তা করবে। আমি অনেক ক্লান্ত বলেই আমার বিছানার লিফট তলে ঢুকে গেল। পাগল নাকি? প্লিজ আসো তো। বলেই আমার শার্টের কলার চেপে ধরে লেপের নিচে নিয়ে গেল। দেখো, আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি পারবো না। তোমার খালি বাজে চিন্তা, এখন ঘুমাও। মিম আমার বুকের উপর মাথা রেখে ঘুমালো। আমিও মিমকে জড়িয়ে ধরে দিলাম ঘুম। জানি না কতক্ষণ ঘুমিয়েছিলাম। উঠলাম কলিং বেলের শব্দে। দরজা খুলে আমি যাকে দেখলাম তাকে দেখে শকড হয়ে গেলাম। সকালে কলিং বেলের শব্দে বিরক্ত নিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলেই দেখি আমার ছোট ভাই আর শাকিল দাঁড়িয়ে আছে। ছোট ভাইকে দেখে আমি আবুল হয়ে গেলাম, কারণ ছোট ভাই এখানে কেমনে আসলো? তখনই, ভাইয়া, আমাদের বাহিরে দাঁড় করিয়ে রাখবে নাকি? আর তোর মুখে কিসের দাগ এগুলো? মানে ভিতরে একজন আছে তো। জিএফ নাকি তোর? সেটা তোর মুখ দেখে বুঝতে পারছি, তোর মুখের অবস্থা খারাপ করেছে। যা, ফ্রেশ হয়ে আয়। যাচ্ছি। আমি ওয়াশরুমে গেলাম। হ্যালো আপু, আপনি কে? আমি যেই হই না কেন, আপনি কে আর এই বাসায় কি করেন? আমি সেনা কর্মকর্তা। এই বাসা ব্যাচেলারের। মেয়ে কোথা থেকে আসছে তাই আমরা সার্চ করার জন্য আসছি। কিসের সার্চ? আবার আর ফারুকের 2 দিন আগে বিয়ে হয়েছে। ফারুক, ফারুক, তুইও বিয়ে করেছিস, অথচ আমায় বললি না। কাল সন্ধ্যা পর্যন্ত একসাথে থাকলাম, আমাকেও বললি না। ভাইয়া, আপনি ওই ছেলেটাকে? মিম বিছানা থেকে উঠে শাকিলের কাছে গেল। ওর নাম উসমান গনি, তোমার ফাজিল দেবর। আজকেই ঢাকায় আসলো ফারুককে সারপ্রাইজ দিতে। এখন নিজেই সারপ্রাইজ পেয়ে গেছে, তাই আমাকে একটু ভয় দেখালো। কি? ফ্রেশ হয়ে আসি আগে। আমি বের হলাম। মিম ঢুকলো ওয়াশরুমে। ওসমান গনি আমার বিছানা গুছিয়ে রাখলো। এটা আমার আম্মু শিখিয়েছে, সবসময় সবকিছু গুছিয়ে রাখতে, না রাখলে অনেক মারতো। আমি বের হয়ে ওসমানকে রান্নাঘরে ডাকলাম এবং 2 ভাই মিলে রান্নায় বসালাম। ওসমান একটু মন খারাপ করেছে, কারণ আমি যেটা করি ছোট ভাইকে বলি, আবার ছোট ভাই আমার অনুমতি ছাড়া কিছুই করে না। ওসমান যে রিলেশন করে সেটাও আমি জানি তুই মন খারাপ করেছিস। আমি কেন মন খারাপ করব? তুই তো আমায় পরপর ভাবিস। শোন, আমি শিওর থাকলে তোকে বলতাম। কাল পর্যন্ত তোর ভাবিকে হারানোর ভয় ছিল, তাই তোকে বলিনি। ঘটনা খুলে বলতো।
ওকে, শোন তাহলে। তারপর ড্রাইভারি থেকে মিমের অসুস্থতা, ঘুরতে যাওয়া, আম্মুর সাথে কথা বলা, আদিল ও আজাদ খানের হুমকি, কাল রাতে 11টায় সেটা সমাধান, আর রাত 2টো মিমের বিরিয়ানি নিয়ে আসা, সব বললাম। তুইও মিথ্যা বলতে পারিস? আগে ভাবিকে বলি, তুই চুপ করে থাকবি। ওকে। ওসমান বেড রুমে গেল, শাকিলের কাছেও সেই একই কথাগুলো শুনলো। মিম ফ্রেশ হয়ে বের হলো, ওসমানের সামনে এসে, তুমি সত্যি আমার দেবর? কি মনে হয়? হারামজাদা, তুমি যে ভয় দেখিয়েছো আমায় ওসমানের সামনে কান টেনে ধরে। কান ছেড়ে দাও। আর আপনারা বিয়েও করেছেন নাকি? ওসমান জানে আমাদের বিয়ে হয়নি, তবুও পুরো ঘটনাটা মেলানোর জন্য বলল। হারামজাদা, আমরা বিয়ে করিনি। তাহলে শুনো, আমার পরিচয় থেকে আজ পর্যন্ত যত ঘটনা সব খুলে বললাম। তাই তো বলি, ভাইয়া আমায় এই বিষয়ে বলেনি কেন? আচ্ছা ভাবি, আপনারা বিয়ে কবে করবেন বলে প্ল্যান করছেন? তোমার পরিবার যখন বলবে। বলো, ভাইয়া যখন বলবে তখনই তোমাদের বিয়ে হবে। মানে? ভাবি, তুমি হয়তোবা জানো না ভাইয়া কতটা জিদ্দি, যা বলবে তাই করবে। আমি তো সেনাবাহিনীর কামলা চাকরি করবই না, যে কষ্টই চাকরি দে, কিন্তু ভাইয়া আমার সেনাবাহিনীতে দিবে। তার জন্য ওর বন্ধুর ভাই আরো অনেককে ধরে 17 লাখ টাকার বিনিময়ে আমার চাকরি দিয়েছে, আর আমি ভাইয়ার টাকার কথা ভেবে চাকরি ছেড়ে দিইনি। চরিত্রের দিক থেকে নাম্বার 1 লুচ্চা তোমার ভাই। এই কথা মানতে পারলাম না। ভাইয়া সবসময় আব্বু আম্মুর ইজ্জতের কথা ভেবে কখনো রিলেশন করতে পারিনি। পরে জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে পাড়ি জমায় এবং পড়ালেখা করে এখন এই পজিশনে আসছে। আমাদের গ্রামে ভাইয়ার কথা বললে সবাই চিনে যাবে। আরে আমি ফসলামও করলাম, আর আমি আজই তোমার ভাইয়ের সাথে যাব তোমাদের বাসায়। নিয়ে যাবে তুমি? তোমরা যাও, আমি যেতে পারবো না ভাবি। কেন? তোমার বাসায় যাব, তুমি না থাকলে কি হয় বলো? আসলে ভাবি, আমার ছুটি দিয়েছিল 10 দিন। আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে সিলেটে জাফলংয়ে ঘুরতে গিয়েছিলাম। ওখানে প্রায় 6 দিন কেটে গেছে। বাসায় আসার আগে আম্মুকে কল দিয়ে জানিয়ে দিই। ভেবেছিলাম ভাইয়ার সাথে বাসায় একদিন থাকা যাবে, কিন্তু ভাইয়া গেল না, তাই আমি চলে আসলাম। আর আজ সন্ধ্যায় টিকিট কেটে রেখেছি, কাল সকাল 10টায় আমার জয়েন করতে হবে। ও, তাহলে কিছু করার নেই। আচ্ছা, তোমার ভাইয়া জানে কি? না ভাবি, ভাইয়াকে বোঝালি হয়ে যাবে। ওকে। ওরা গল্প করতেছে, তখনই আমি সবাইকে সকালের ব্রেকফাস্টের জন্য ডাকলাম। ওরা সবাই আসলো, আমি খাবার পরিবেশন করব। তুমিও বসো, না হলে আমরা কেউ খাবো না। ভাইয়া সেটাই, তুই গোসল করে আয়, আমরা বসে আছি। ওকে, 5 মিনিট। আচ্ছা যাও। আমি গোসল করতে ঢুকলাম। গোসল শেষ করতে মোট 17 মিনিট লাগলো। গোসল করে বের হলাম, তখন সবার সাথে রাতের খাবার খেতে বসলাম। ওদের খাওয়া শেষ হয়েছে, তখনই, ভাইয়া তুই ভাবিকে নিয়ে যা বাসায়। তুই যাবি না? না ভাইয়া, আসলে। ঠিক আছে, আজ তোকে নিয়ে ঘুরবো, আর সন্ধ্যায় একসাথে স্টেশনে যাব। ওকে ভাইয়া। মামা, আমি তাহলে চলে যাই, আমার অফিস আছে। চল বাসায় যাই। এখন না, আমি উঠি, আমায় সরাসরি অফিসে যেতে হবে। ওকে, যা। শাকিল চলে গেল। তারপর আমি, ছোট ভাই আর মিম বেরিয়ে পড়লাম। দুপুর পর্যন্ত ঘুরলাম। মিমকে ওর বাসায় পাঠিয়ে দিলাম তৈরি হয়ে থাকার জন্য। ছোট ভাই ট্রেনের সময় বিকেল 5টা 30 মিনিটে। মিমও আবদার করেছে আমাদের বাসায় ট্রেন করে যাবে। 2টো টিকিট 1600 টাকা। ক্যাবিনের টিকিট কাটলাম। আমরা 3টার সময় মিমের বাসায় গেলাম। ছোট ভাইকে মিমের পরিবারের সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। মিমের পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে মিমের বাসা থেকে রওনা দিলাম 4টায়। স্টেশনে পৌঁছালাম 4টা 30 মিনিটে। অনেক সময় আছে, তাই মার্কেটে গিয়ে আব্বু আম্মু নানির জন্য কিছু জিনিস কিনলাম। ছোট ভাইকেও কিছু দিলাম, মিমের জন্য নিলাম। ছোট ভাইকে ট্রেনে তুলে দিলাম, তার হাতে কিছু টাকা জোর করে দিলাম। ছোট ভাই চলে গেল। আমরা এখন স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমরা রংপুর এক্সপ্রেসে যাব। ট্রেন আসবে রাত 8টায়। এখন বাজে 6টা। 2 ঘন্টা সময় আছে হাতে। বাইরে যাওয়া সম্ভব না, কারণ একে তো সন্ধ্যা, তার উপর ছিনতাইকারীর ভয়। তাই বাইরে না গিয়ে ওখানে বসে গল্প করলাম। মিমের ছোটবেলার গল্প, স্কুল কলেজ জীবনের গল্প আমারও করলাম। ট্রেন আসার সময় হয়েছে, তাই আমি উঠে গিয়ে খাবার পানি আর হালকা নাস্তা কিনে আনলাম, যাতে খিদা লাগলে খেতে পারি। ট্রেন আসলো, আমরা ট্রেনে উঠলাম। এখন শীতকাল, তাই এসি বগিতে যাত্রী নেই বললেই চলে। আমরা গল্প করলাম অনেকক্ষণ, কিন্তু আর কোনো যাত্রীকে উঠতে দেখলাম না। আমি পুরো বগি ঘুরে আসলাম। আমরা ছাড়া আর 2জন নবদম্পতি আছে, তাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপর ঘুমানোর সময় ঝামেলা বাঁধলো, শুয়ে যাওয়া যাবে না, গেলেও পড়ে যাব। আমি পুরো বগি ঘুরে অন্য ক্যাবিন থেকে 2টো খোলা সিট বেঞ্চ পেলাম। সেই 2টো এনে মাঝে দিয়ে বিছানার মতো বানালাম, আর আমার ব্যাগে থাকা কম্বল বের করলাম। আমি আসার আগে অনেক কম্বল পাঠিয়েছি, সেখান থেকে একটা কম্বল আমি সব সময় সাথে রাখি, সেটা আজ এখন কাজে লাগছে। আমরা 2জনে গায়ে কম্বল দিলাম, কিন্তু তবুও ঠান্ডা লাগছে। কিছুক্ষণ পর টিটি এসে বগি চেক করে গেল। প্রচুর ঠান্ডা লাগতেছে। অনেক। এখনো লাগছে? তাই নাকি? এভাবে জড়িয়ে ধরে থাকো। আমার তো অন্য কিছু করতে ইচ্ছে করছে, করব নাকি? এমন কিছু করা যাবে না, যা বিয়ের আগে করা উচিত নয়। তেমন কিছু না, তুমি আগে বলো করব কি।
ওকে করো। আচ্ছা। আমি মিমকে লিপ কিস করে বসলাম। আমার জীবনে প্রথম অনুভব করলাম কিস কাকে বলে আর মানুষ কেন বিয়ে করতে চায়। শুধু কিস করতেই এমন মজা, বাকিটাই তাহলে কেমন মজা? কিস করলে এত মজা পাওয়া যায়, জানলে সব মেয়েকে জোর করে ধরে ধরে কিস করতাম। আসলে আমি এগুলো মনে মনে ভাবতেছি, আর মিমের কি ঠোঁটের কিসের আবেগে ভাসতেছি। কারো দরজা ধাক্কার আওয়াজে মিম আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কে জানি এসেছে। কে আপনি? উঠে কেবিনের দরজা খুলে দিয়ে। আমি পুলিশ অফিসার, বলছিলাম পাশের কেবিন থেকে ব্রেঞ্চ নেই তো, তাই খুঁজছিলাম। স্যার আমি এনেছি, লাগলে নিয়ে যেতে পারেন। লাগবে না, শুধু দেখতে এসেছে। উনি কে? স্যার ও আমার স্ত্রী। সেটা আপনার মুখে লেগে থাকা লিপস্টিক দেখেই বুঝেছি। আচ্ছা, আপনারা থাকেন। ওকে স্যার। পুলিশ অফিসার চলে গেল। আমি আবার দরজা লাগিয়ে দিলাম এবং শুয়ে পড়লাম। মিম লজ্জায় লাল হয়ে আছে। আমি মিমকে আবার জড়িয়ে নিলাম। তখনই মিম আমার কাছ থেকে নিজেকে সরিয়ে নিল। কি হলো? এমন করছো কেন? প্লিজ তুমি একটু দূরে থাকো, না হলে আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো। আমি চাই না বিয়ের আগে আমাদের কিছু হোক। আরে পাগলি, আমিও তো এটা চাই না। আমি তো তোমায় জড়িয়ে ধরে ঘুমানোর জন্য জড়িয়ে ধরেছিলাম। ওকে তুমি ঘুমাও, আমি তোমার বুকে ঘুমাবো। ওকে, আমি ঘুমালাম। মিম আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। আমি চোখ বন্ধ করে জেগে আছি। ঘুম ধরে না, কি করব। কিছুক্ষণ পর মিম মনে করেছে আমি ঘুমিয়ে পড়েছি। দেখি মিম আমার কপালে আলতো করে একটা চুমু খেলো। তারপর বলল, খুব ভালোবাসি তোমায়। তোমায় নিয়ে আমি পবিত্র বন্ধনে আবদ্ধ হব, অপবিত্র বন্ধনে আর নয়। আর ফাজিল সব সময় ফাজলামি করো। তারপর মিম ঘুমালো আর আমিও মিমকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। উঠলাম পরের দিন সকালে। উঠেই দেখি আমরা গাইবান্ধা স্টেশনে এসে পড়েছি। পরের একটা স্টেশন পর আমাদের নামতে হবে। মিমকে ডেকে তুললাম। মিম উঠে ফ্রেশ হলো। আমাদের ব্যাগে রাখা খাবার খেলাম। 40 মিনিট পর আমাদের নামিয়ে দিল বামনডাঙ্গা এবং শ্যামলদার স্টেশনে। আমরা নেমে একটা সিএনজি নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় আসলাম সকাল 9টায়। আব্বু জানে না আমি আসতেছি। বাসায় আসলাম। মিম আম্মুকে সালাম করলো। আমরা বাসার ভিতরে গেলাম। তখন আব্বু আমাকে দেখে অনেক খুশি হয়েছে, কিন্তু আমার সাথে মিমকে দেখে সাথে সাথে আমাকে বাসার গেটে এসে আমি ফোন করে আম্মুকে গেট খুলে দিতে বললাম। আম্মু এসে গেট খুলে দিল। মিম আম্মুকে সালাম করলো। আম্মু অনেক খুশি, কারণ মেয়ে তার মনের মতো হয়েছে। আমরা ভেতরে গেলাম, গিয়ে সোফায় বসলাম। তখন আব্বু খামার থেকে আসলো। এখন খেয়ে দোকানে যাবে। আব্বু গরুর খাবারের বড় দোকান চালায়। আব্বু এসে আমাকে দেখে অনেক খুশি হলো, কিন্তু আমার পাশে মেয়ে দেখে। মেয়েটা কে রে? আব্বু বাপের সামনে কেমনে বলি? আম্মু থাকলে বলতে পারতো, কিন্তু আম্মু তো আমাদের বসে রান্নাঘরে গেছে। মানে কি সেটা বল আগে। মানে আব্বু হয়েছে কি। আমতা আমতা করিস কেন, ভালো করে বল, না হলে এই মেয়ের সামনে আরো মার খাবি। আমি এই মেয়েকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। সেটা তো ভালো কথা গাদা, সেটা বলতে লজ্জা কি আছে? তোর তো বিয়ের বয়স হয়েছে। যাক, আমি একটা ঝামেলা মুক্ত হলাম। তোর জন্য মেয়ে দেখা আর লাগবে না। তারপর আম্মু তরকারি নামিয়ে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আমাদের কাছে এসে বসলো। তখন, তো মামুনি, তোমার নাম কি? আঙ্কেল, তুমি কি আমার ছেলেকে ভালোবাসো? আমার ছেলেকে বিয়ে করতে চাও? হঠাৎ এমন করে বলাই ঘাবড়ে গেছে। যেহেতু আমার ছেলের সাথে তোমার বিয়ে হবে, তাহলে আমাকে আব্বু আর ওকে আম্মু বলে ডাকবা। আচ্ছা আব্বু। এই তো লাইনে আসছো, এবার বলো তোমার নাম কি আর তুমি কতদূর পড়াশোনা করেছো? আমার নাম ফারিয়া আক্তার মিম। আমি ঢাকা মেডিকেল কলেজ 3য় বর্ষে পড়ছি। ভালোই তো। তো তোমার আব্বু কি করে? আমার আব্বু আম্মু বেঁচে নেই। ও, সমস্যা নেই মামুনি, তোমার শাশুড়ির কোনো মেয়ে নেই। যদি তুমি তোমার শাশুড়িকে মায়ের স্থান দিতে পারো, তাহলে তোমার শাশুড়িকে তোমার মেয়ের চোখেই দেখবে আর সবসময় আদর স্নেহ দিয়ে আগলে রাখবে। আর তোমার আব্বু আম্মু কেমন করে মারা গেল বলবে একটু? আমার আব্বু, তারপর সব বললাম। আমি মামার বাসায় মানুষ হয়েছি, আর আমি আমার শাশুড়িকে আমার মায়ের আসনে অবশ্যই বসাবো। আমি এতদিন না হয় মায়ের আদর পাইনি, কিন্তু এখন পেতে চাই। মামুনি, তুমি চিন্তা করো না, আমি তোমায় মায়ের মতো আগলে রাখবো। মামুনি, তোমাদের বিয়ে সামনে মাসে দেবো, আর তোমরা দুজনে বিয়ের পর ঢাকায় যাবা না। আমি যাব না, আর আপনার ছেলেকেও যাওয়া লাগবে না। যদি চাকরি না করে তাহলে চলবে কেমনে? আসলে আমার আব্বু মৃত্যুর আগে একটা বাড়ি কিনে রেখেছিল, সেটা আমরা জানতাম না। আর সেই বাড়ি দখল করে রেখেছিল আজাদ নামের এক মাস্তান, যে আমার আব্বুকে মেরেছিল। কিন্তু পরশুদিন সে আমার কাছে ক্ষমা চেয়েছে আর আমার বাড়ি ফেরত দিয়েছে। আর আজাদ খান কয়েকদিনের মধ্যে দেশ ছেড়ে চলে যাবে, আর উনি ভালো হতে চায়, তাই ক্ষমা করে দিয়েছে। ওখানে যে বাড়ি পেয়েছি সেটি 5 তলা। ওখান থেকে প্রতি মাসে 1 লক্ষ টাকা ভাড়া আসবে। সেটা দিয়ে আমাদের এই পরিবার সুন্দরভাবে যাবে, এমন কিছু জমাও করতে পারবো। খুব ভালো বুদ্ধি। আর আমিও চাই না ছেলে আমার বাইরে থাকুক। এক ছেলেকে তো এই হারামজাদা জোর করে চাকরিতে ঢোকালো, এখন ফারুকও বাইরে যেতে চায়।
আর কোথাও যাব না আমরা, যান্ত্রিক শহর ভালো লাগে না। তাহলে তো ভালোই হয়, তোমার মামাকে ডাকো আমাদের বাসায়, আগামী সপ্তাহে বিয়ে দিয়ে দিব। কি বলিস ওমর ফারুক, কি বলো মামনি? তোমাদের যা ইচ্ছা। আপনাদের ইচ্ছা। আজকে রবিবার, সামনে শুক্রবার, পরের শুক্রবারে বিয়ের ব্যবস্থা করতেছি, আর আজই কার্ড লিখতে হবে। ওসমান আসবে না। ওসমান আসতে পারবে কিনা জানি না, তবে অফিসারের সাথে ওর ভালো সম্পর্ক হয়েছে, যদি ছুটি দেয় আমি কল দিয়ে ওকে জানিয়ে দিচ্ছি। আমি জানিয়ে দিব। আচ্ছা, আর ফ্রেশ হয়ে আয়, একসাথে খেয়ে আমি দোকানে যাব। ওকে। মিমকে ছোট ভাইয়ের রুমে থাকতে বললাম, আর আমি উপরের তলায় আমার রুমে গেলাম। আমাদের বাসা দোতলা, নিচে 4 রুম, উপরে 4 রুম। নিচে 2 রুমে আব্বু আম্মু থাকে, 2 রুম ছোট ভাইয়ের, গেস্ট রুম উপরে, আর 3টা রুমে আমি থাকি। আসলে বাড়ি আমিই করেছি তো, তাই দোতলা সম্পূর্ণ নিয়েছি, কেউ কিছু বলেনি। দোতলায় একটা রুম গেস্টের জন্য, একটা রুমে কম্পিউটার বসানো আছে, আর 2টো রুম অ্যাটাচ। আমি চেয়েছিলাম মিম গেস্ট রুমে থাকবে, কিন্তু আম্মু আসতে দেয়নি। ফ্রেশ হয়ে টেবিলে গেলাম, দেখি মিম আর আব্বু বসে আছে, আর আম্মু রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে রাখতেছে। আমি গিয়ে বসলাম টেবিলে। বাড়িতে দেখি দেশি মুরগির মাংস আর বিরিয়ানি, জিভে জল এসে গেল, গপা গপ খেতে লাগলাম। তখন আরামদাদা আস্তে খা, না হলে গলায় আটকে যাবে। সামনে তাকে দেখি মিমো মুসকে আসতেছে। দূর, আব্বু আহার বলতে সময় পেল না, হবু বউয়ের সামনে ইজ্জতের ফালুদা করে দিল। শোন, আমি মোটরসাইকেল রেখে গেলাম, আর আমি রাতে আসবো, তাই তোর সাথে দেখা নাও হতে পারে। আজ বিকেলে মামনিকে আমাদের এলাকায় ঘুরিয়ে দেখাবি, লাল কার্ড চাপানো লাগবে। আর পরশুদিন তোর আন্টির বাসায় যাবি, একদিন থেকে পরের দিন তোর নানার বাসায় যাবি, তোর নানার ভাইদের সবাইকে দাওয়াত দিয়ে আসবি, সাথে মিমকেও নিয়ে যাবি। ওখান থেকে এসে তোর ফুফুদের সবাইকে দাওয়াত দিবি, তোর বন্ধু বান্ধবদের দাওয়াত দিবি, আর বাকি আমি দেবো। আর সাথে মিমকেও নিয়ে যাবি। আমি উঠি। ওকে। আব্বু চলে গেল, আম্মু রান্নাঘরে গেল। তখন ওই হারামজাদা, কেউ কি এমন করে খায় নাকি? তোমার খাওয়া দেখে আমারই লজ্জা লাগছিল। আরে আমি তো আব্বুর সামনে এমন করে প্রায়ই খাই, তোমাকে দেখছে এজন্য এমন করেছে। ও আচ্ছা, আমারও না ঘুম ধরছে, ট্রেনে ঘুম হয় না তো। কি আমার বুকে যে ঘুমাইলা, সেইটা তোমার বোন ছিল নাকি? তুমি তো কম লুচো না, ভাগ্য ভালো আমার বোন নেই। হারামজাদা, আমি ঘুমাবো কোথায়? আমার রুমে চলো। আহা গো, বেচারার শখ কত। আরে আস্তে আস্তে, আম্মু আছে, তুমি ওসমানের ঘরে ঘুমাও। ওকে। মিম ঘুমাতে গেল আর আমি আমার রুমে ঘুমাতে গেলাম। ঘুমিয়েছি 10:30 দরজা খুলে ঘুমিয়েছি। উঠলাম দুপুর 2টায়, উঠে গোসল করলাম। গোসল করে নিচে গিয়ে দেখি মিম এখনো ঘুমিয়ে আছে। আমি আর মিমকে জাগালাম না, মোটরসাইকেল নিয়ে বাজারে গেলাম। দোকানে বসে আব্বুকে বাসায় পাঠিয়ে দিলাম, আর আমি দোকানে বসলাম। অনেকক্ষণ হলো, তবু আব্বু আসে না। মাগরিবের আগে আব্বু আসলো। আব্বু এত দেরি হলো কেন? আরে বাবা, আর বলিস না, গরুকে খাবার দেওয়ার সময় গাবি রহমতুল্লাহকে লাথি মারে, ফলে হাত ফেটে গেছে, ওখানে একটু সময় লাগলো। ব্যান্ডেজ করেনি? ইমামনি করে দিয়েছে, আর ওষুধ লিখে দিয়েছে, এগুলো তোকে নিয়ে যেতে বললো। আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি। আব্বু দোকানে বসলো আর আমি বাজারের একটা ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনলাম। এবার রহমতুল্লাহ এর পরিচয় দেই। রহমতুল্লাহ আমার ফুফাতো ভাই। আমি দেশের বাইরে থাকতে আব্বুকে 5টা বিদেশি গাভী কিনে দেয়, আর পাশের বাড়ির ঘর তুলে দেয়, আর আব্বুকে দোকান ধরাই দেয়। আব্বুর পক্ষে এতগুলো গাভীর পরিচর্যা করা সম্ভব হতো না, তাই লোক লাগবে। আমি ভাবলাম ফুফাতো ভাই বেকার, পড়াশোনা করেনি, ওইখানে কাজ করুক, মাসে বেতন 15,000 দেই, খাওয়া আমাদের ওখানে। বাজারের ভিতরে ঢুকে কয়েকজন বন্ধু দেখা পেলাম, আর কি চাই। এক ছোট ভাইয়ের মাধ্যমে ঔষধ পাঠিয়ে দিয়ে আড্ডা দিতে লাগলাম। তখন আরো কয়েকজন বন্ধুদের কল দিয়ে আসতে বললাম, আর ওরা হঠাৎ করে প্ল্যান করলো সুন্দরগঞ্জে যাবে। ওখানে কয়েকজন বন্ধু আছে, সবাই মিলে আজ রাতে পার্টি করবে। আমি বাসায় জানিয়ে দিয়ে আব্বুর কাছ থেকে মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম। বন্ধুদের সাথে দেখা করে ওই দিন সারা রাত অনেক মজা করলাম। পরের দিন সকালে বাসায় আসলাম। সারা রাত গেম খেলা, ক্যারাম খেলা ইত্যাদি করতে করতেই কেটে গেছে। বাসায় এসে ঘুমিয়েছি সকাল 7টায়, উঠলাম আম্মুর ডাকে দুপুর 1টায়। কয়টা বাজে আম্মু? আজান দিয়েছে। আর কাল মিমকে না বলে কোথায় গিয়েছিলি? আর তোর ফোন বন্ধ ছিল কেন? আরেকটা সিম তুলেছি, তুমি যাও, আমি আসতেছি। মিম তোর সাথে খাবে, সেজন্য নিচে বসে আছে। আচ্ছা আসতেছি, তুমি যাও। আম্মু চলে যাওয়ার পর আমি উঠে গোসল করলাম। পানি যে ঠান্ডা, তবুও গোসল করলাম। গোসল করে নিচে গিয়ে দেখি মিম এখনো আসেনি। আম্মুকে ডাকলাম, আম্মুও নেই, মনে হয় বাইরে গেছে। আমি নক না করে ওর রুমে গেলাম। আমি বিছানার উপর বসে গেম খেলতে লাগলাম। তখনই বাথরুমে দরজা খোলার আওয়াজ পেয়ে সামনে তাকিয়ে দেখি মিম কেবল গোসল করে বের হলো, শরীরে শুধু তোয়ালে পেঁচানো। আমাকে দেখা মাত্র চিৎকার দিয়ে বাথরুমে ঢুকে, এই কুত্তা, তুমি এই রুমে কেন? সরি, আমি দেখিনি, আমি বেরিয়ে যাচ্ছি। লাগবে না, তুমি আমার জামা দাও, আমার ব্যাগ থেকে বের করে দাও।
ওকে। আমি ওর ব্যাগ থেকে জামা আরো অনেক কিছু, নাম জানি না, সেগুলো বের করে দিলাম। আমার হাত থেকে ওগুলো নিয়ে বাথরুমের দরজা লাগিয়ে দিল। আমি আর গেমে মন দিতে পারলাম না। ভাবতে লাগলাম আমি কি দেখলাম। বেশি কিছু না বলি ভাই, প্রায় 5 মিনিট পর মিম বেরিয়ে আসলো, এসে আমার পিঠে মারতে লাগলো। আরে আস্তে মারো, লাগতেছে তো। আমার সব দেখে ফেলেছো। তাতে কি হয়েছে, কয়েকদিন পর তো সব আমারই হবে। বলেই গলা জড়িয়ে ধরলাম। চলো লাঞ্চ করব। না, করবো না। কাল রাতে আমাকে কিছু না জানিয়ে কোথায় গিয়েছিলে? বাইরে গিয়েছিলাম। আমার অনেক খারাপ লেগেছে জানো। পরে আম্মু আমার সাথে নিয়ে রান্না শেখালো, তাই সময় কেটে গেছে। সরি, আর করব না। চাপা। আমার গলা ছাড়ো, জাদু দেখাবো। ওকে। মিম আমার গলা ছেড়ে দেয়া মাত্র আমি মিমকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিয়ে আমার বুকের নিচে নিলাম। তখনই এই কি করো, ছাড়ো না। বিয়ে ছাড়াই বাসর করব আজ, এখনই। ছেড়ে দাও, আম্মু আসবে আবার। আসবে না। ছাড়ো। মিমকে আর কোনো কথা বলতে দিলাম না, কিস করতে লাগলাম। মিম কিছুক্ষণ রেসপন্স না করলেও পরে রেসপন্স করতে শুরু করলো। জানি না কতক্ষণ ছিলাম, ছেড়ে দিতে হলো কলিং বেলের শব্দে। খুব বিরক্ত হলাম, তবুও গেটের দিকে যেতে ধরলাম। তখনই আরে দাঁড়াও। কেন? তোমার ঠোঁটে লিপস্টিক লেগে আছে। ওকে। আমি মুখ ধুয়ে গেট খুলে দিলাম, দেখি রহমতুল্লাহ এসেছে। কিরে, হাতের অবস্থা কেমন? কালকের যে ভালো ভাইয়া, আজ এখন আমার ছুটি লাগতো। সেটা বলতে হবে নাকি? কোথায় যাবি এই ব্যান্ডেজ হাত নিয়ে? বড় আপার বাসায় যাব, আজ রাতে আসবো। আর দুধের ডিলার আসবে, 3টা গাভীর 60 লিটার দুধ মেপে নিবে। তুই খেয়াল রাখিস ভাইয়া, যাতে মেরে দিতে না পারে। আর আব্বু আছে, গোয়ালঘর সে সামলাবে। আচ্ছা। রহমতুল্লাহ চলে গেল আর আমি ভেতরে আসলাম, দেখি মিম বাইরে আসতেছে। ভেতরে চলো। আমারই শয়তানি গুতাইছে, এই সময় আমি আরো ভিতরে যাব। আরে খিদে লাগছে। আম্মু আসুক, এতক্ষণ বাইরে গল্প করি। আম্মু দোকানে গেছে, আমি কল দিয়েছিলাম, আমার নানি আসতেছে। তোমার কথা শুনে আর দেরি করেনি। সত্যি? চলো ছাদে যাব। ওকে। আমরা বাসার ভিতরে ঢুকলাম, দরজা লাগিয়ে দিয়ে আমি মিমকে কোলে তুলে নিলাম। তুমি দেখতেছি আমাকে বিয়ের আগেই প্রেগনেন্ট করার প্ল্যান করছো। আরে না, তোমার ছাদে নিয়ে যাচ্ছি। গুড বয়। আমি ছাদে ওকে নামিয়ে দিলাম। মিম ফুলের টব লাগানো আমার ফুলের গাছগুলো দেখতে লাগলো। আমার ছাদে আছে গোলাপ, জবা, গন্ধরাজ, জবা, জুই, রজনীগন্ধা, আরো অনেকগুলো নাম জানি না, সেগুলো দেখতে লাগলো। আর ফুল ছিঁড়ে খোপায় গুছতে লাগলো। আর ওর সৌন্দর্য যেন আরো ফুটে উঠেছে। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওকে কোলে তুলে নিয়ে দেয়ালের সাথে দাঁড় করালাম। দুজনের ঠোঁট কাছাকাছি। মিমও আবেশে চোখ বন্ধ করে নিয়েছে। আমিও প্রস্তুত কিস করার জন্য। আর আমার সহ্য হলো না, কিস করতে শুরু করলাম। 27 বছরের জমানো কিস যাকে বলে আর কি। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। হুশ আসলো নিচতলা থেকে আম্মুর ডাকে। আম্মু এসেই, ওমর ফারুক, কই তুই? আম্মু এখানে। আমি মিমকে ভয়ে ছেড়ে দিয়ে, মিম কোথায়? এই তো এখানে। তোর নানি আসছে, আর তোরা দুজন এখনো খাসনি কেন? আসলে মিমকে ছাদের ফুল গাছগুলো দেখাতে নিয়ে গেছিলাম। ওহ, নিচে চল। আর মামুনি, তুমি? আম্মু চলো। আমরা 3 জনে নিচে আসলাম। আমার নানি তো মিমকে দেখে কি না কি করে বসে, এমন অবস্থা। যাই হোক, 4টার সময় দুপুরের খাবার খাচ্ছি। কি রে নাতি, বিয়ে তো সামনে, এখন কি করবি? কি আর করব, আজ মিমকে আমাদের এলাকায় দেখিয়ে আনবো। আর কালকে ফুফুদের দাওয়াত দেব। কাল মামাদের, আর পরশু বন্ধু সহ বন্ধুর পরিবারকে। আজ আর কেমন করে যাবি? প্রায় রাত হলো, কাল যাস ঘুরতে। দেখি সেটা তোর ইচ্ছা। যাই হোক ভাই, বেশি কিছু না বলি। পরের দিন মিমকে নিয়ে ঘুরে বেড়ানো, তারপরে 3 দিন সবাইকে দাওয়াত দিলাম। আর এভাবে চলে গেল 6 দিন। বিয়ের বাকি আছে আর 5 দিন। আমার আম্মু মিমকে আমার সাথে আর দেখা করতে দিচ্ছে না, মিমকে নিষেধ করেছে। আর মিমের মোবাইলও নিয়ে রাখছে। মিমের সাথে শুধু খাবার টেবিলে দেখা হয়। হারামজাদিকে চোখের ইশারায় ছাদে যেতে বলি, পা দিয়ে গোতা দিয়ে আমার রুমে যেতে বলি, কিন্তু মিম শুধু মুচকি হাসি দেয়। আমি তো রেগে আগুন, কিছু বলতেও পারতেছি না, আবার সহ্য করতেও পারতেছি না। তাই আমি একটু মজা করার প্ল্যান করলাম। আমার ফুফাতো বোন চাঁদনিকে নিয়ে আসলাম মোটরসাইকেলের পিছনে করে। চাঁদনি দেখতে যথেষ্ট সুন্দরী, আমার সাথে রিলেশন করতে চেয়েছিল, কিন্তু আমি করিনি, কারণ চাঁদনি আমার 10 বছরের ছোট ছিল। আর আম্মু নিষেধ করেছিল যে আত্মীয়দের মধ্যে আত্মীয়তা না করতে। যাই হোক, ওকে নিয়ে এসে আমার রুমে গেলাম। চাঁদনিকে প্ল্যান বুঝিয়ে দিলাম আর থাকার জন্য ছোট ভাইয়ের 2য় রুমে পাঠিয়ে দিলাম। সেদিন বিকেল বেলা প্ল্যান অনুযায়ী চাঁদনি আমায় কল দিল। পাশের রুমে মিম শুয়ে আছে। কোথায় তুমি? রুমে আছি। চলো না ঘুরতে যাই। না, বাইরে যাব না। তাহলে ছাদে আসো। ওকে। তারপর চাঁদনি ছাদে আসলো, আমিও গেলাম। প্রায় 5 মিনিট চুপ করে আছি, কিন্তু মিমের কোনো আভাস পাচ্ছি না। যখনই বুঝলাম মিম ছাদে আসতেছে, তখন আবার অ্যাক্টিং শুরু করলাম। শুরু করো। আরে
তুমি ওই মেয়েকে বিয়ে করো না, আমি তাহলে বাঁচবো না। চিন্তা করো না, তোমায় নিয়ে পালিয়ে যাব বিয়ের দিন। সত্যি? তাহলে আমি এখন থেকে সব গুছিয়ে রাখি। যাই হোক, এমন আরো অনেক কথা বললাম, পিছনে তাকিয়ে দেখি মিম যেখানে দাঁড়িয়েছিল সেখানে নেই। ভালো করে খুঁজে দেখলাম নিচে গিয়ে মনে হয় তখন চাঁদনিকেও নিচে যেতে বললাম আর মিমের খবর দিতে বললাম। চাঁদনি একটু পর কল দিয়ে জানালো মিম নাকি কান্না করছে। আমি নিচে গিয়ে দেখি মিমের দরজা অনেক ডাকলাম কিন্তু দরজা খুললো না, তাই আর না ডেকে বাজারে গেলাম। আর এদিকে মিম চাঁদনির কাছে এসে, চাঁদনি, আমি মনে হয় তোমার দুজনের মাঝে খাটা হয়েছি। কেন ভাবি, কি হয়েছে? তোমার আর ফারুকের মাঝে আমি থাকতে চাচ্ছি না, আমি কালকে চলে যাব। কেন ভাবি, কিছু হয়েছে নাকি? আমি ছাদের সব কথা শুনেছি, ভালো থেকো। ফলের রুমে গিয়ে সব গোছানো শুরু করলাম। ভাবি প্লিজ এমন করো না। আরে তোমরা দুজন সুখে থাকো। আরে ভাবি, এটা প্ল্যান ছিল। মানে কি বলছো তুমি? শোনো তাহলে, আসলে ভাইয়া তোমার পরীক্ষা করে দেখতে চেয়েছিল তুমি ভাইয়াকে কতটা ভালোবাসো আর কতটা বিশ্বাস করো, আর একটা শিক্ষাও দিতে চেয়েছিল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোবাসা মানুষকে জানাতে হয়, কিন্তু তার আগেই তুমি প্ল্যানগুলো গুলিয়ে দিলা। আর তুমি যে ছাদে গেছিলা সেটা আমি আর ভাইয়া জানি, এবং তোমাকে শোনানোর জন্যই তখন ওভাবে কথা বলেছি। ভাবি, ভাইয়াও তোমাকে অনেক ভালোবাসে। ও এই ব্যাপার, কিন্তু আমায় তো সেটা বলতে পারতো। তুমি বলো, আর মন খারাপ করে নেই। আমি আর মন খারাপ করিনি, সত্যি বলছি। জানি তুমি কষ্ট পেয়েছো, দাঁড়াও আমি আমার বয়ফ্রেন্ডের কাছে কল দেই। তোমারও বফ আছে? এইবার সৈনিক পদে যোগ দিয়েছে। সত্যি? তারপর চাঁদনির বফের সাথে কথা বলল আর মিম চাঁদনিকে এমন অভিনয় করতে নিষেধ করলো। যাই হোক, তারপর কেটে গেল 2 দিন। মিমের সাথে কথাও না দেখাও না। আজ বিকেলে শহরে যাব, কিছু কেনাকাটা আছে, আর আমি মিমকে না দেখে থাকতে পারতেছি না। 3 দিন পর বিয়ে, তাতেই আমার এই অবস্থা। চাঁদনিকে দেখলাম, মেসেঞ্জারে অ্যাক্টিভ নক করলাম। আসিস রে? ভাইয়া, কিছু বলবি? তুই কি রুমে নাকি বাইরে? আমি রুমে আছি। মিম আছে রুমে। কথা বলবি? তোকে কল দেই, তুই পেছন ক্যামেরা দিয়ে দেখাতো। মিম আমার সাথে রাগ করেছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম, টুইটার সব জায়গায় ব্লক দিয়েছে। দেখা করতে গেলে আমার দেখা মাত্র দরজা বন্ধ করে ভিতর থেকে। তুই রুমের সামনে আয়, আমি দরজা খুলে দিচ্ছি। ওকে। আমি উঠে ফ্রেশ হয়ে এসে দরজায় টোকা দিলাম। চাঁদনি দরজা খুলে দিল। দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে যাবি? ওকে। আমিও ভেতর থেকে দরজা লাগিয়ে দিলাম। দেখি মিম বিছানায় শুয়ে বই পড়তেছে। আমি চুপি চুপি গিয়ে চোখ শক্ত করে বন্ধ করে ধরলাম। মিম যখন বুঝতে পারছে ছেলের হাত, তখন আমার হাতে কামড় দিল আর আমি সহ্য করতে না পেরে ছেড়ে দিলাম। তুমি এখানে কেমনে আসলা? আর এখানে কি করো? যাও এখান থেকে। রাগ করো কেন? অভিনয় করো। রাগ করবো না তো কি করব? কে অভিনয় করেছি? আর কি বলছো এসব? আমাকে চাঁদনি সব বলছে। আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, পর সব গুছিয়ে বাসায় যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তখন চাঁদনি আমায় তোমার প্ল্যানের কথা সব বলছে, না হলে আমায় তুমি আর খুঁজেই পেতা না। অভিনয় করার জন্য দুঃখিত। এই যে কান ধরলাম, পর করবো না। কুত্তা, কি করো? উঠে দাঁড়াও। আর তুমি এখানে কেন? আম্মু দেখলে রাগ করবে। হাত ধরে বিছানায় বসিয়ে পাশে বসে বললাম, তোমাকে না দেখে থাকতেই পারছি না, তাই আসলাম। তুমি আমায় ভালোবাসো না, সেটা আমি জানি। কুত্তার খালি ফজলামো। ভালোবাসা কি প্রকাশ করা যায় না নাকি? যাই তো। কেমনে? একটা কিস করো। ধ্যাত, তোমার খালি ফজলামো। এই রোমান্টিক মুডটাকে তোমার ফাজলামো মনে হচ্ছে? বিয়ের পর দেখবো কেমন রোমান্টিক। আমার দাদা 2টো বিয়ে করেছে, আমি একটা করেই যদি না চালাতে পারি তাহলে তো ইজ্জতের ফালুদা হয়েছে। এখন যাও। কিস না করলে আমি যাচ্ছি না। প্লিজ যাও। ওকে, যাচ্ছি। মন খারাপ করে উঠে দরজার কাছে গিয়ে দরজায় হাত দিলাম। আমার জান দেখি মন খারাপ করছে বলে আমার কাছে এসে টি শার্টের কলার ধরে, লাগবে না। তারপর মিম আমার হাত ধরে বিছানায় নিয়ে গেল। আমি তখন মিমকে জড়িয়ে ধরলাম। তারপর মিমকে জড়িয়ে ধরে বিছানার ফেলে বুকের নিচে রেখে দিলাম। মিমের কমলার মতো কোয়ার মতো ঠোঁটটাকে দেখে আর থেমে থাকতে পারলাম না, কিন্তু পরে আমার মনে একটা খারাপ লাগা কাজ করলো। তাই আমি মিমকে ডিপ কিস না করে শুধু লিপ কিস করলাম আর কপালে চুমু খেলাম। তখনই, আজ এত ছোট চুমু দিলে যে? বিয়ের পর বাকিটা, না হলে বাসরাতের মজা থাকবে না। জানো, আমার অনেক ভয়। আমার কখনো ছেড়ে যাবে না? কথা দাও। মৃত্যু ছাড়া তোমাকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না। আল্লাহ যেন তাই করে। আমিন। শোনো, আমি বিয়ের দিন কোন রঙের শাড়ি পরবো সেটা বলো না। শোনো, আমার পছন্দের রং কালো আর নীল। রাতের বেলা কালো রং ভালো লাগবে না, তুমি নীল শাড়ি পরবা। আমারও সেম পছন্দ। তুমি নীল পাঞ্জাবি পরবা। ওকে।
আম্মু একটু পর খাবারের জন্য ডাকবে, আমি যাই। আর তুমি যদি আমার ব্ল্যাক লিস্টে রাখো তাহলে 6-9 পজিশনে মার্ক দিব। কুত্তা, যাও তাড়াতাড়ি। তারপর আমি চুপি চুপি দরজা খুলে বাইরে আসলাম। আমার রুমে গিয়ে সময় কাটানোর জন্য কম্পিউটারে একটু ফ্রিল্যান্সিং এর কাজ করতে লাগলাম। আম্মু খাবার জন্য ডেকে গেল, কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। মিম অবশ্য ছাদে ডেকেছিল, কিন্তু আমি যাইনি। একেবারে দুপুরে উঠলাম, উঠে গোসল করে খেয়ে আবার কাজে লেগে পড়লাম। কেনাকাটার কথা আমার মনে ছিল না, তখনই বুঝতে পারলাম কেউ আমার রুমে ঢুকলো। কে? আমি এসেছি। আর আজ না তোমার শহরে যাওয়ার কথা? আমি 2 মগ কফি টেবিলে রেখে চেয়ার টেনে আমার পাশে বসতে বসতে কথাটি বলল। ওহ শিট, মনে ছিল না। আচ্ছা তুমি রেডি হও। নিচে আম্মু, চাঁদনি, খালামণি, সমাপ্তি, সোহানা, খালাতো বোন তৈরি হচ্ছে। এখন তুমি গেলেই হলো। আন্টি কখন আসলো? তুমি যে খেয়ে চলে আসছো, বাইরে দেখছো? মনে ছিল না। ও, আর তুমি এগুলো কি কাজ করো? ফ্রিল্যান্সিং করতেছি। হারামজাদা, ব্যাংকের টাকাগুলো কি করবা? জাকাত দিতে হবে না? আমি আমার সব টাকা গুনে গুনে জাকাত দিই। আর শহরে একটা ছোট জমি কিনে বাসা তুলে ভাড়া দেব, তখন আর ভয় থাকবে না। গুড। আর এইসব কাজ করা লাগবে না। তাহলে খাবো কি? আমার বাসা ভাড়া আসবে 1 লাখের মতো। তুমি যদি বাসা কিনো আর কি লাগে? আমি কাজ করবই। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার নিচে চলো। তুমি যাও, আমি তৈরি হয়ে আসি। আমি থাকলে সমস্যা কোথায়? ওকে। তারপর আমি প্যান্ট চেঞ্জ করে খালি শরীরে গেঞ্জি দেখতেছি, তখনই তোমার বডি তো সেই একদম স্লিম, আর বুকের লোমগুলো এত বড় হয় নাকি? আমি আসল পুরুষ। হয়েছে, রেডি হও। রেডি তো, চলো। তারপর আমরা রেডি হয়ে গেলাম, রওনা দিলাম 3:30 কেনাকাটা করে ফিরলাম রাত 1টায়। সবাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন উঠলাম শাকিলের ডাকে। সালা হারামজাদা, 9টা বাজে এখনো ঘুমিয়ে আছিস? মামা, কাল ঘুমিয়েছি রাত 2টায়। ও মামা, সুখবর আছে। কি খবর রে? আমার সানির বিয়ে ঠিক করেছে, আমি অনেক খুশি। কবে সেটা? আর সানিকে আনিসনি? না মামা, সমস্যার কারণে আনতে পারিনি। ও, এখন গেস্ট রুমে রেস্ট নে। না মামা, চাচা নিচে বসে আছে, আমি বিকেলে আসবো, এখন যাওয়া লাগবে। এখনই না আসলি? সরাসরি তোর এখানে আসছি, থাক এখন যাই। চাচা সহ খেয়ে যা। না মামা, যাই এখন। ওকে, বিকেলে আসিস। কাল বাদে পরশুদিন বিয়ে, কাল গায়ে হলুদ। যাই হোক, সেদিন চলে গেল। শাকিল বিকেল বেলা আসলো, বাজারে গিয়ে আড্ডা দিলাম। পরের দিন গায়ে হলুদ, সেদিন ভালোভাবে পার হলো। বিয়ের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ছোট ভাই আসছে। কখন আসছিস? ভাইয়া কিছুক্ষণ আগে আসলাম। তোর সাথে যে অফিসাররা আসার কথা ছিল, ওরা কই? ভাইয়া ছুটি পাইনি, ওরা সবাই মিলে আবেদন করার পর আমি আসতে পেরেছি। ও, ছোট ভাইয়ের কথা বলা শেষে মিমের মামার সাথে কথা বললাম। মিমের মামা মামি কালকে এসেছে। যাই হোক, আমাকে গোসল করানো হলো। আপনারা তো জানেনই বিয়ে বাড়িতে কি হয়, সেগুলো আর না বলি। রাত 9টার মধ্যে সব শেষ। বিয়ে গ্রামের বাড়িতে, আর সময় ছিল শীতকাল, তাই রাত 9টায় মানে শহরের রাত 2টা। যাই হোক, মিম বাসর ঘরে বসে আছে, আর আমি ফরহাদ, ইমন আর বাইজিদ ফ্রি ফায়ার খেলতেছি। রাত 11টার দিকে ফোনে চার্জ শেষ। এতক্ষণ আমার হুঁশ ছিল না, চার্জ শেষ। তখন আমার মনে হলো আমি তো বিয়ে করেছি। ওদের 3 জনের বাসা আমাদের গ্রামেই, ওরা চলে যাবে, ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসলাম। শাকিল আর আমি বাসায়। ছোট ভাই অনেক কাজ করায় ঘুমিয়েছে। শাকিল আমার বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে বাসায় যাবে, ওর দাদি অসুস্থতায় যাচ্ছে। মামা যা, ভয় করলে আমায় ডাক দিস, আমি গাড়ি নিয়ে আসবো না। আমি কি ভীতু মনে হয় তোর? আচ্ছা যা, সামনে তো আমারও বিয়ে, পজিশনগুলোর কথা কালকে বলিস। ওরে হারামজাদা, যা সালা। বলে শাকিল ধাক্কা দিয়ে আমার ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে লাগিয়ে দিল। তারপর শাকিল চলে গেল। ওর গাড়ির শব্দ শুনতে পেলাম। আমি ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকলাম। ঘরে ঢুকেই হালকা কাশি দিলাম। মিম এসে সালাম করতে লাগলো, কিন্তু আমি করতে দিলাম না। আরে কি করো তুমি? স্বামীকে সালাম করি। লাগবে না, তুমি বিছানায় বসো, আমি আসতেছি। ওকে। মিম বিছানায় বসলো, আর আমি নায়কের মতো এন্ট্রি নিয়ে রুমের ভিতরে ঢুকলাম। দরজা লাগিয়ে দিয়ে ভিতরে এসে দেখি বউয়ের মাথায় ইহা বড় ঘুমটা দেওয়া। বিছানায় বসে বউয়ের ঘুমটা উঠালাম। এতদিন বউয়ের বর্ণনা দেইনি, এখন দিচ্ছি। আমার বউ অনেক সুন্দর, লম্বায় 5 ফিট 2 ইঞ্চি, দুধে আলতা গায়ের রং, ঠোঁটের নিচে একটা তিল, যেটা আমার সব সময় আকর্ষণ করে। আমার বউ আবার একদম চিকন। যাই হোক, বউকে রেখে আজ না তোমায় দেখতে অনেক সুন্দর লাগছে। তাই বুঝি? আগে আমায় ভালো লাগেনি? আজ একটু স্পেশাল ভাবে সেজেছো, তাই আজ আহলটা সুন্দর মনে হচ্ছে। ধন্যবাদ। বলে যেই মাত্র হাত ধরেছি, অমনি ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিল। কি হলো? আমায় তুমি এখনো প্রপোজ করনি? প্রপোজ করবা, তারপর আমার কাছে আসবা। ওহ, কিন্তু ফুল তো নেই। ছাদ থেকে নিয়ে আসো। আরে ছাদে কেউ আছে হয়তোবা, কেমনে যাব? পরে গেলে কি বলবে জানো? আমি অত কিছু জানি না। ওয়েট, বলে একটা লাক্স সাবান নিয়ে আসলাম। সাবান কেন?
লাগছে আছে হাজার গোলাপের সুবাস। ওকে প্রপোজ করো। মিম আই লাভ ইউ। এই লেখাটা নিয়ে একটা ইতিহাস আছে, এটা আগের সাথে সম্পর্কিত। এটা কেমন প্রপোজ? দাঁড়াও ভিডিও দেখে আসি। তবে রে হারামজাদা। আসলে কোনোদিন কাউকে প্রপোজ করিনি তো, পরে যেটা বিয়ে করব সেটাই ভুল হবে না। কি আরো বিয়ে করবা তুমি? ভুলেই বলে ফেলেছি, আমি প্রপোজ করতে পারবো না। ঠিক আছে আমি করতেছি, গাধা কোথাকার। ওগো প্রিয়, তোমায় অনেক ভালোবাসি। ওগো আমার পরাণের প্রিয় স্বামী, হবে আমার কাস্টম খেলার সাথী। তোমার সাথে 1 ভার্সেস 1 খেলবো, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, কাঁধে মাথা রেখে ছাদে বসে থাকবো, মাঝে মাঝে ঘুরতে যাব, ভুল হয়ে শুধরে দিবে। আমায় অনেক ভালোবাসতে হবে। আমিও তোমায় অনেক ভালোবাসি। সেটা আমি জানি, এখন ঘুমাবো। এই শাড়ি পরে ঘুমাবা নাকি? তুমি শাড়ি চেঞ্জ করো। আমি শাড়ি পরতে পারি না। আমি পরিয়ে দিব নে। সত্যি তুমি পরাতে পারো? তারপর আমি আমার পাঞ্জাবি খুলে ফুল হাতা গেঞ্জি পরলাম আর ট্রাউজার পরলাম, আর মিমের জন্য একটা কালো রঙের শাড়ি আনলাম, যে এই শাড়িটা আমি লুকিয়ে কিনেছিলাম। যাই হোক, মিমকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম। যখন শাড়ি কুচি ঠিক করার জন্য উপরে হাত দিলাম, সাথে সাথে মিম আমার হাত জড়িয়ে ধরলো। আমি আবার শুরু করলাম। মিমের দিকে তাকিয়ে দেখি ও চোখ বন্ধ করে আছে, গাল লাল হয়ে গেছে আর পিঠ কাঁপতেছে। আমি আর কন্ট্রোল করতে পারলাম না। মিমের শরীরে শাড়ি পেঁচিয়ে মিমকে কোলে তুলে বিছানায় ফেলে জড়িয়ে ধরলাম। তারপর মিমকে ডিপ কিস করতে লাগলাম। তারপর বাকিটা ইতিহাস। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের ভিডিওটি দেখার জন্য। আবারও ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। এরকম আরো ভালো ভালো রোমান্টিক ভিডিও পেতে আমাদের ভোরের উদ্দূর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।